বাসর ঘরে 7 দিনের যমজ মেয়ে বাবুর মুখে আমার 2 হাত দিয়ে 2টো ফিটার ধরে আছি। বাসর ঘর শুধু নামে, কারণ কোনো ফুল নেই, আমার সাজ নেই বললেই চলে। জামদানি লাল শাড়ি আর চুড়ি, এটাই অনেক সাজ এই বাসর ঘরে। কি অদ্ভুত নিয়তি, কার সাথে আজকে থাকার কথা আর কার সাথে আছি তাও জানি না। এখনো পর্যন্ত আমার স্বামীর মুখ দেখিনি। তবে হ্যাঁ, আমাকে কেউ জোর করেনি এই বিয়েটা করার জন্য, নিজের ইচ্ছে করে বিয়েতে রাজি হয়েছি। একজন আমার লাইফ থেকে চলে গিয়ে ভালোই করেছে, তাই আমি আজ এতগুলো কিউটের বক্স বেবি পেয়েছি। আমাকে এখন পর্যন্ত আমার মা ভাত খাইয়ে দিয়েছে, আর আমি কিনা 2টো বাচ্চা সামলাবো ভাবতে হাসি পাচ্ছে। আমার মন খারাপও হচ্ছে, কারণ জেদ করে মস্ত বড় লড়াইয়ে নেমেছি, জানি না কতটা সফল হতে পারবো। ইভা, তোমার সারাদিন অনেক কষ্ট হয়েছে, এখন আমি ওদের নিয়ে যাই। আমার শাশুড়ি মায়ের কথা শুনে নিজের ভাবনা থেকে বেরিয়ে চোখের ছলছল পানি মুছে বললাম, না আন্টি, ওরা আমার কাছে থাকবে, আমার কোনো অসুবিধে হবে না। কাল থেকে না হয় তোমার কাছে থাকবে, আর তুমি আমাকে আন্টি বলবে না মা, মা বলবে। আচ্ছা, কিন্তু ওরা আমার কাছে থাকবে। খুব জেদি মেয়ে তো, আমার ছেলেটাকেও তোমার জেদ দিয়ে নিজের করে নিও। তোমার খাবারটা রেখে যাচ্ছি, খেয়ে নিও। আপনি কি খেয়েছেন? না, এখন খাবো। আর হ্যাঁ, যত রাত হোক ওদের সামলাতে তোমার কষ্ট হলে আমাকে ডাকতে ভুলবে না। আচ্ছা। শাশুড়ি মা চলে যাওয়ার পর আমি বাচ্চাদের ঠিক মতো শুইয়ে দিই। তখন আমার স্বামী রুমে ঢুকে দুম করে দরজা লাগিয়ে দেয়। আমি বিছানা থেকে নেমে দাঁড়িয়ে বললাম, বাচ্চারা ঘুমাচ্ছে, তাই আস্তে শব্দ করবেন। তোমার থেকে এখন আমার জ্ঞান নিতে হবে, কি করব না করব। ভুল কাজ করলে অবশ্যই সঠিক পথ দেখাবো। এই শুনে আমার থেকে স্বামী অধিকার আশা করো না, ভেবো না তোমার সুন্দর মুখ দেখে আমার ভালোবাসার মানুষের জায়গায় তোমাকে দিতে পারবো না কোনোদিন। ভালোবাসা পাবার আশা করো না। ব্যাস, আর সিনেমার ডায়লগ দিতে হবে না। তুমি তো বড্ড বাচাল। আপনি যা বলতে চেয়েছেন তা তো আমি বলে দিলাম, যাতে আপনার কষ্ট কম হয়। ধ্যাত, সামনে থেকে সরো, আমি ঘুমাবো। বিছানায় আপনার জায়গা হবে না, নিচে ঘুমান। আজকে আমার বাসর, তোমার প্রথম দিন বলে কিছু বললাম না। আমার স্বামী নিজেই নিচে বিছানা করে শুয়ে পড়েছে, আমি খাটের এক কোণে বসে আছি। চোখ গেল, শাশুড়ি মা খাবার রেখে গিয়েছেন। আমার ক্ষুধা লেগেছে, কিন্তু উনি বোধহয় খাননি। খাবারের প্লেট নিয়ে ওনার সামনে বসে আঙুল দিয়ে হাতে খোঁচা দিয়ে বললাম, এই যে শুনেন, একটু উঠে বসেন। মহা জ্বালা তো। কিছু খেয়েছেন? না, খাবো না। খাবো না বললেই তো হবে না, খেয়ে নেন। বলছি তো খাবো না। আর কিছু বলার আগেই আমি ওনার মুখে ভাতের লোকমা দিলাম। আর একটাও কথা বলবেন না, চুপচাপ খেয়ে নেন। বাধ্য ছেলের মতো উনি খেয়ে নিল। পেটে ক্ষুধা, তাই রাগটা কাজে লাগাতে পারেনি। আমিও একটু খেয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। উনি একটু রাগী প্রকৃতির মানুষ, কিন্তু বেশ ভালো সেটা বুঝেছি। বউকে অনেক ভালোবাসতো, নয়তো নতুন সদ্য বিয়ে করা বউয়ের দিকে ঠিক মতো তাকালেও না। প্রথম ভালোবাসা ভোলা যায় না ঠিকই, কিন্তু নতুন করে জীবন সাজিয়ে নেওয়া যায়। আর যারা বেইমানি করে তাদের কথা আলাদা। সে একদিন বলেছিল আমি তার প্রথম ও শেষ ভালোবাসা, কিন্তু আজ তার বুকে অন্য কেউ। আমার কাছে সে এখন দীর্ঘশ্বাস, আর বাচ্চারা আমার নতুন জগৎ। ঘুমে চোখটা লেগে আসছে, তখন কান্নার শব্দ পেয়ে তাড়াতাড়ি তোয়ালের মধ্যে ফিটার মোড়ানো ছিল, সেটা বের করে বাচ্চাদের মুখে ধরি। আর এক নিমিষে কান্না বন্ধ হলো। ওদের খাইয়ে আমি ঘুমালাম। সকালে আমি উঠে ওনাকে ডাক দিলাম, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। আস্তে করে ধাক্কা দিলাম, সাথে সাথে উনি আমার হাত ধরে বলছে, সকালবেলা তোমার মিষ্টি কণ্ঠে না আমার ঘুম ভাঙে না। ছাড়ুন, আপনি ভুল করছেন। না, তুমি আমার কাছে শুয়ে থাকবে। পাশে একটা পানির গ্লাস রাখা ছিল, গ্লাসের মধ্যে আঙুল ডুবিয়ে ওনার মুখে পানি ছিটিয়ে দিলাম। উনি লাফিয়ে উঠে বসে, আমার দিকে এক নজর তাকিয়ে ওয়াশরুমে গেল। ভেবেছিলাম বকাবকি করবে, কিন্তু না, চুপচাপ চলে গেল। পুরনো অভ্যাস ছিল, তা মনে গেঁথে রয়েছে। ইভা, ড্রয়িং রুমে এসে দেখো, তোমার বোন এসেছে। শাশুড়ি মায়ের ডাক শুনে আমি বাচ্চাদের কোলে নিয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখলাম, এ তো আমার প্রাক্তনের বউ। আপু, তুই শেষ পর্যন্ত 2 সন্তানের বাবা, তাকে বিয়ে করলি? দেশে কি ছেলের অভাব ছিল নাকি? আমি কারো সংসার ভেঙে বিয়ে করিনি, আর 2 সন্তান আছে, তাতে কি হয়েছে? কত লোক আছে সন্তানের জন্য হাহাকার করে। সেক্ষেত্রে আমার ভাগ্য অনেক ভালো। সৎ মা কখনো আপন হয় না। আমাকে নিয়ে তোকে এত ভাবতে হবে না। আমার সম্পর্ক ভেঙে গেছে, তখন কিছু করতে পারিনি। তবে এখন আমার সংসারে এসেও কেউ কুটকাচালি করলে সহ্য করব না। আপু, তুই আমাকে অপমান করছিস কিন্তু।
তুই আমার শ্বশুর বাড়িতে এসে আমার স্বামীকে অপমান করবি, আমার সন্তানদের অপমান করবি, তা হবে না। তুই অনেক পাল্টে গেছিস। ভেবেছিলাম তোর বাড়িতে 2 দিন থাকবো, কিন্তু তা হবে না। আমার বাড়িতে কেন থাকবি? তোর শ্বশুর বাড়ি চলে যা। তারা আমাদের এখনো মেনে নেয়নি। 15 দিন ধরে কয়েক জায়গায় ঘুরেছি। তুই আমাদের থাকতে দিয়ে আমার বাবা মাকে বুঝিয়ে বলবি আমাদের মেনে নিতে। প্লিজ আপু, এতটুকু করো। তোরা বিয়ে করার সময় কি আমাকে জানিয়ে বিয়ে করেছিলি যে এখন আমাকে এসবের মধ্যে টানছিস? আপু, তুই আমাদের একমাত্র ভরসা। তোর কথা সবাই শোনে, তাই তুই আমার মা বাবার সাথে কথা বললেই তারা মেনে নেবে। আপু, আমাকে ফিরিয়ে দিস না। আর কিছু বলার আগে আমার শাশুড়ি মা বাচ্চাদের জন্য ফিডার নিয়ে এসে বলল, বৌমা, ওদেরকে আমার কাছে দাও, আমি খাইয়ে দিচ্ছি। তুমি গিয়ে টেবিলে নাস্তা বেড়ে রাখো। কাজের মেয়ে কয়েকদিন পরে আসবে, তাই যদি আমার সাথে একটু কাজ করে দিতে। আচ্ছা মা, আমার কাজ করতে কোনো সমস্যা নেই, কিন্তু একটা কথা আছে। কি করে যে বলবো বুঝতে পারছি না। জানি গো মা, মীরা কয়েকদিনের জন্য থাকতে এসেছে, তাই তো? সমস্যা নেই, ওরা কয়েকদিন থাকুক। মীরা আমার শাশুড়ি মাকে বলল, আন্টি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমার স্বামী কোথায়? আপনারা থাকতে দেবেন কিনা তাইও বাইরে আছে। যাও, গিয়ে ডেকে নিয়ে আসো। আমার প্রাক্তনের বউ হচ্ছে আমার আপন খালাতো বোন মীরা। বাসা থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। আঙ্কেল মীরাকে অন্য ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছে, কিন্তু মীরা তো নীলকে ভালোবাসে, তাই বাধ্য হয়ে নীল মীরাকে বিয়ে করে। নীলের সাথে ব্রেকআপ হওয়ার পর ওর সব স্মৃতি মুছে দিই। যদিও মন থেকে স্মৃতি মুছে দেওয়া সম্ভব না, আর কোনোদিন যেন ওর মুখ দেখতে না হয়, তাই তাড়াতাড়ি বিয়ে করতে চাই। কিন্তু আজ ওকে আবার দেখতে হবে, তাও বউয়ের সাথে। জানি না নিজের কষ্ট কতক্ষণ চেপে রাখতে পারবো। টেবিলে খাবার বেড়ে মাকে ডেকে আনতে যাব, তখন আবির, আমার স্বামী, এসে আমাকে বলল, বাসায় ফিরতে রাত হবে, মাকে বলে দিও। আগে খেয়ে নেন, তারপর যেখানে খুশি যান। বাইরে খেয়ে নেব। চুপচাপ খেতে বসুন, নয়তো রাতের মতো জোর করে খাইয়ে দিব। এই মেয়ে আমার উপর একদম স্বামীর অধিকার খাটাতে আসবে না। আমার নাম আছে ইভা। এই মেয়ে বলবেন না। আর হ্যাঁ, অধিকার কেউ কাউকে দেয় না, আদায় করে নিতে হয়। তোমার সাথে কথা বলা, ধুরো, খেতে দাও। আমি নাস্তা খাওয়ার জন্য বসে। মা বাচ্চাদের খাইয়ে ঘুম পাড়িয়ে এসে আমাকে বলল, মীরা এখনো আসেনি কেন? আবার চলে গেল নাকি? মা, আমি দেখে আসি, আপনি বসুন। বাসার মেইন দরজার কাছে যেতে চেনা চোখে চোখ আটকে গেল। 1 মাস পরে নীলকে দেখলাম। আমার বুকের ভেতরটা কষ্টে দুমড়ে মুচড়ে যাচ্ছে। মীরাকে কিছু বুঝতে দিলে চলবে না, তাই নীলের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে মীরার উদ্দেশ্যে বললাম, তোরা ভেতরে আয়। এই ইভা, তুমি সত্যি বিয়ে করেছ? আমি ভাবতেই পারছি না। নীল হঠাৎ করে সবার সামনে এমন কিছু বলে ফেলবে বুঝতে পারিনি। মীরা আমার আর নীলের সম্পর্কে কিছু জানে না, আর আমি চাইও না জানুক। আমি কি বলবো তা বুঝে ওঠার আগেই মীরা বলল, তোরা দুজন দুজনকে আগে থেকে চিনতিস? কলেজে কয়েকবার দেখা হয়েছে, সেই থেকে পরিচয়। নীল, তুমি তো আগে কখনো বলনি ইভা আপুর সাথে তোমার পরিচয় আছে। নীল চুপ করে দাঁড়িয়ে আছে, তাই আমি উত্তর দিলাম, আরে ও হয়তো ভুলে গেছে, তাই বলেনি। এখন আর কথা না বাড়িয়ে গিয়ে ফ্রেশ হয়ে খেতে আয়। আবির খেয়ে দিয়ে বাইরে চলে গেল। নীল আর মীরাকে আমার শাশুড়ি মা খেতে দিল। আমি ইচ্ছে করে নীলের সামনে যেতে চাই না। ওকে যত দেখব তত কষ্ট বাড়বে। ওদের এখানে থাকা চলবে না। নীলের সাথে কথা বলে মীরাকে নিয়ে চলে যেতে বলবো। বাচ্চাদের সামলাতে আমার সময় যাচ্ছে। রুম থেকে বের হতে হয়নি। সব কাজ শাশুড়ি মা করেছে। উনি খুব ভালো, সেটা বিয়ের আগে থেকে জানি, কারণ আমার ফুফির ননদ হলো আমার শাশুড়ি মা। সন্ধ্যায় মাথাটা ঝিমঝিম করছে, তাই চা খাওয়ার জন্য রুম থেকে বের হব, তখন শাশুড়ি মা চা দিয়ে গেল আর বাচ্চাদের তার কাছে নিয়ে গেল। এই সুযোগে একটু ঘুমের দেশে যাই। বিছানায় শুতেই দরজায় ঠকঠক শব্দ পেয়ে উঠে বসি। আসতে পারি? নীল, তুমি এখন আমার ভালোবাসার মানুষ না, আমার বোনের স্বামী, আর আমিও অন্যজনের বউ। পুরনো কথা ভুলে আমার সংসার নতুনভাবে সাজাতে চাই। তুমি বিশ্বাস করো, আমি তোমার শ্বশুর বাড়ি আসতে চাইনি, মীরা জোর করে এনেছে। মীরা আমাদের সম্পর্কের কথা কিছু জানে না, কোনোদিন যেন জানতে নাও পারে, সেদিকে তোমারও লক্ষ্য রেখে চলতে হবে। আমি জানি তোমার সাথে অন্যায় করেছি, আর মীরাকে কিছু না বললেও অন্যায় হবে। আগেই মীরাকে কিছু বলতে পারোনি, আর এখন বলে কি হবে? তার থেকে নতুন জীবন সুখময় করো। ইভা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি ক্ষমা না করলে মরেও শান্তি পাবো না।
অন্যায়ের কিছু নেই, ক্ষমা করার মতো কোনো কাজ করনি, কারণ আমার ভাগ্যে তুমি ছিলে না, তাই আমাদের সম্পর্ক নেই। জানি না, কেমন যেন সেদিন রাতে মীরার সাথে কথা বলে মনে হলো আমি ওকে সত্যিই ভালোবাসি। তোমার প্রতি শুধু ভালো লাগা। নীল প্লিজ আর কিছু বলো না, এবার আমার রুম থেকে চলে যাও। ইভা, আমার কিছু কথা আছে, সেগুলো বলতে চাই। না না, তোমার কোনো কথা শুনতে চাই না। নীল রুম থেকে বেরিয়ে গেল। আমি রুমের দরজা বন্ধ করে নিজের কষ্ট হালকা করব, তাই দরজার কাছে যেতেই আবির রুমে আসে। নীলের সাথে কথা বলার সময় আমার চোখে পানি ছলছল করছে। আবির আবার আমাদের সম্পর্কের কথা বুঝে যাবে না তো? না, বুঝতে দিলে চলবে না। তাই আমি রুম থেকে বেরিয়ে যেতে লাগলাম। তখন আবির বলে উঠল, আমার কষ্টের মাঝে তোমার কষ্ট দেখতে ভালো লাগবে না। আমার না হয় ক্ষমতা ছিল না প্রিয় মানুষকে ধরে রাখার, তবে চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। কিন্তু তুমি তো চাইলে প্রিয় মানুষকে নিজের করতে পারতে। আবির এখন আমার স্বামী, আমার অতীত তার জানা উচিত। মানুষটাকে মিথ্যে বলতে পারবো না। তাই জবাব দিলাম, ভাগ্যে ছিল না, তাই ধরে রাখতে পারিনি। কেন, তাকে কি ভালোবাসতে না যে ধরে রাখার ক্ষমতা নেই? দেহের মৃত্যু আর কারো প্রতি মনের মৃত্যু দুটো আলাদা। তুমি তো বলো অধিকার খাটাতে হয়, কেউ কাউকে অধিকার দেয় না, আদায় করে দিতে হয়। ধুর, যা হয়েছে ভালোই হয়েছে, নয়তো এত কিউট বেবি পেতাম নাকি? সৎ মা আপন হয় না, নিশ্চয়ই জানো। চেষ্টা করে দেখি আপন হয় কিনা। করো। এখনো পর্যন্ত বেবিদের নাম রাখা হয়নি, সেদিকে আপনার কোনো খেয়াল আছে? ঐশী জানতো যমজ মেয়ে হবে, তখনই ওর নাম ঠিক করে রেখেছিল। ওর মৃত্যুতে বাচ্চাদের নামের কথা ভুলে গিয়েছি। তুমি মনে করে ভালোই করেছো। ওদের নাম মিশমি তিশমি, খুব সুন্দর নাম তো। আপুর চয়েস আছে, যেমন সুন্দর স্বামী তেমন সুন্দর বেবি। আর ওদের নাম, এই মেয়ে, আমি সেই কখন থেকে এসে বসে আছি জানো না? আমি বাসায় এসে চা খাই। বাসায় নতুন এসেছি, তাহলে জানবো কিভাবে? এত কথা না বলে যাও, গিয়ে চা নিয়ে আসো। যাব বাবা, হঠাৎ করে রেগে গেল কেন বুঝলাম না। একটু ভালো করে কথা বললে কি হয়? কথা না বাড়িয়ে রান্নাঘরে গিয়ে চা বানিয়ে ওনাকে দিয়ে রুম থেকে চলে গেলাম শাশুড়ি মায়ের রুমে। মা, হ্যাঁ বৌমা আসো। ঐশী আপু বাচ্চাদের নাম ঠিক করে রেখেছিল মিশমি তিশমি, এটা বলতে এসেছি। খুব ভালো, মেয়েটা অকালে চলে যাবে বুঝতে পারিনি। আপুর ঠিক কি হয়েছিল? ডেলিভারি ডেটের আগে হঠাৎ করে প্রসব ব্যথা শুরু হয়, তারপর হসপিটালে নিতেই নর্মালে বাচ্চা হয়, কিন্তু অনেক ব্লাড যায়। ডাক্তার বলে তাড়াতাড়ি এবি নেগেটিভ ব্লাড দিতে হবে, কোথাও এবি নেগেটিভ ব্লাড পাওয়া যায় না। শেষে ও আমাদের ছেড়ে চলে গেল। কথাগুলো বলে শাশুড়ি মাকে কেঁদে দেয়। তা কি বলে সান্ত্বনা দিব সে ভাষা আমার নেই। শাশুড়ি মা কেঁদে কেঁদে আমার হাত ধরে বলল, তুমি বাচ্চাদের সৎ মা না, আপন মা হয়ে থেকো, কখনই যেন ওরা মায়ের অভাব বুঝতে না পারে। মা, আপনি চিন্তা করবেন না, আমি ওদের মা। পেটে ধরিনি তাতে কি, মা হওয়া যায় না? জানেন মা, আমি আপনার ছেলেকে বিয়ে করেছি শুধুমাত্র এই বাচ্চা দুটির কথা শুনে। তুমি খুব ভালো, দ্বিতীয়বার আমার ঘরে এত ভালো বউ আসবে ভাবতে পারিনি। মা, আমি ওদের নিয়ে যাই। আচ্ছা। বাচ্চাদের আমার রুমে এনে শুইয়ে দিয়েছি, তারপর খালাম্মাকে কল দিয়ে বলেছি কাল সকালে যেন আমাদের বাসায় আসে। রাতে খাবার টেবিলে নীলকে মীরার সাথে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল, তাই না খেয়ে রুমে আসি। আবির খেয়ে দিয়ে রুমে এসে নিচে বিছানা করে ঘুমানোর জন্য। আমি ওনাকে বললাম, আজকে আপনি বাচ্চাদের কাছে ঘুমান, আমি নিচে ঘুমাবো। তার কোনো দরকার নেই, তাহলে নিচে বিছানা করতে হবে না, খাটে 4 জন ঘুমানো যাবে। আবিরের নিচে ঘুমাতে অসুবিধে হচ্ছে, তাই কথা না বাড়িয়ে খাটের এক কোনায় শুয়ে পড়ে। তিশমি কান্না করছে, ওকে কোলে নিয়ে রুমের মধ্যে হাঁটছি। তখন আবির বলল, চোখের সামনে প্রাক্তনকে তার বউয়ের সাথে দেখতে তোমার বুঝি খুব কষ্ট হচ্ছে? চোখের সামনে প্রাক্তনকে তার বউয়ের সাথে দেখলে অবশ্যই কষ্ট হয়, কথাটা আবির ভুল বলেনি। তবে উনি কি করে নিশ্চিত হচ্ছে নীলের সাথে সম্পর্ক ছিল? আমি বুঝি প্রিয় মানুষকে হারানোর কত কষ্ট, তাই তোমার কি কষ্ট কিছুটা দূর করার জন্য তাকে চোখের সামনে থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। তিশমি ঘুমিয়ে গেছে, ওকে শুইয়ে দিয়ে আবিরকে জবাব দিলাম, আপনি কি করে জানেন নীলের সাথে আমার সম্পর্কের কথা, আর কি ব্যবস্থা করেছেন? স্বামীর কাছে অতি সহজে প্রাক্তন ছিল, সেটা মেয়েরা স্বীকার করে না। তুমি করলে কেন? আমি তো বলিনি যে নীল আমার প্রাক্তন ছিল। আর ওই যে আপনি বললেন আপনি আমার স্বামী, তাই স্বীকার করতেই পারি। ও আচ্ছা, তবে শোনো, শেষবারের মতো আমি আর ঐশী 3 মাস আগে রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানে তুমি নীলের সাথে ছিলে, তখন দেখেছি। এক দেখাতে আমাকে মনে রেখেছেন? নীল তোমার মুখের উপর ফুলের তোড়া ছুঁড়ে না মারলে সেদিন তোমার অসহায় মুখটা মনে থাকতো না।
কষ্ট লাগতে দেওয়ালের দিকে কাঁধ হলাম, যাতে আমার কষ্টের সাক্ষী কেউ না থাকে। নীলের সাথে সম্পর্ক ছিল 1 বছরের, যদিও 1 বছর হওয়ার আগে থেকে নীল আমাকে এড়িয়ে চলেছে। 3 মাস আগে আমাদের সম্পর্কের 1 বছর ছিল। সেদিন রেস্টুরেন্টে নীল আর আমি বসে আছি। নীল আসার পর থেকে ফোন নিয়ে ব্যস্ত। আমি কোনো কথা না বললে হ্যাঁ বলে যাচ্ছে। তারপর জোর করে ওর হাত থেকে ফোনটা টেনে নিতে, কোন অধিকারে আমার ফোনটা নিলে? জানো না কারো পার্সোনাল জিনিসে হাত দিতে নেই? ফোনে কি এমন কাজ করছো যে আমি দেখতে পারবো না? সব কথা তোমার জানার দরকার নেই। আর হ্যাঁ, তোমার সাথে সম্পর্ক সামনের দিকে আগেনো যাবে না। কেন? তুমি কি আমাকে ভালোবাসো না? আমি বিদেশে চলে যাচ্ছি। নীলের ফোনে কল আসায় রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাবে, তখন ওর হাতটা ধরে ফুলের তোড়া দিয়েছিলাম, কিন্তু ও অনেক লোকের সামনে আমাকে অপমান করে চলে যায়। আজকে কথাগুলো মনে পড়ে আবার কষ্ট হচ্ছে। কিছুক্ষণ কেঁদে নিজের কষ্ট হালকা করলাম। সকালে ঘুম থেকে উঠে শাশুড়ি মায়ের সাথে সকালের নাস্তা বানাতে তাকে সাহায্য করছি। তখন বাচ্চার কান্নার শব্দ শুনে রুমে আসতে এতক্ষণ সময় লাগে? কানে শুনতে পারো না নাকি যে ও কাঁদছে? আমি কাজ করছিলাম। কি যে কাজ করো জানা আছে। বাচ্চা সামলাতে পারে না, আবার বড় বড় কথা। ওনার কথার উত্তর না দিয়ে মিশমিকে কোলে নিলাম। সাথে সাথে ওর কান্না বন্ধ হলো। এই মেয়ে, এই তুমি নিজেকে কি খুব চালাক মনে করো? হ্যাঁ, মিশমিকে কোলে নিয়ে চলে গেলে একটু পর তিশমি কাঁদবে, তাতে আমার ঘুম হবে না, তাই তিশমিকে রেখে যাচ্ছে না? মানে ও তো ঘুমাচ্ছে। ও ঘুমাচ্ছে বলে কি ওকে দেখতে হবে না? যদি আমার মেয়েদের দায়িত্ব না নিতে পারো তাহলে বাড়ি থেকে বিদায় হও। সৎ মা আজ পর্যন্ত ভালো হয়নি, আর তো এই যুগে উনি আসছে যত সব। মিশমি তিশমিকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। সকাল সকাল ওনার খারাপ ব্যবহার, আবার নীলের মুখ দেখা, মনে হয় আমার কলিজায় যেন কেউ ছুরি ধরে আছে। মীরা ঘুম থেকে উঠে আমার কাছে এসে চোখে পানি দেখে বলল, আপু তুই কান্না করছিস কেন? আরে না, চোখে কি যেন পড়েছে। মিথ্যে বলছিস, আবির ভাইয়া তোকে কিছু বলেছে তাই তো? কেন শুধু শুধু এই বিয়েটা করলি? এই যে দেখছিস 2টি ফুল, তুই তো জানিস ছোট বাচ্চা দেখলেই আমার কোলে নিতে ইচ্ছে করে, আর আমি তাকে দেখিয়ে দিতে চাই যে আমিও ভালো আছি। সে কে ছিল? বাদ দে, তুই একটু ওদের কাছে বস, আমি একটু কাজ শেষ করে আসতে আছি। আচ্ছা। কলিং বেলের শব্দ শুনে শাশুড়ি মা দরজা খোলে। আমি কাজ শেষ করে ড্রয়িং রুমের দিকে আসতেই দেখি আমার বাবা মা, মীরার বাবা মা এবং নীলের বাবা মা এসেছে। আমার বাবা মাকে দেখে তো আমার ভয় করছে, তারা নীলকে দেখলে তো মীরা সব জেনে যাবে। এখন কি করব ভেবে পাচ্ছি না। সবার সাথে দেখা না, আমার নীলের কাছে যাওয়া উচিত, ও যাতে আমার মা বাবার সামনে না যায়, কিন্তু না যেয়েও তো উপায় নেই, কি করব? আবির সাথে নীল ড্রয়িং রুমে প্রবেশ করতেই আমার বাবা বলল, তুমি আমার মেয়েকে ঠকিয়ে মীরাকে বিয়ে করেছ, তোমার লজ্জা থাকা উচিত। যে মেয়েকে ঠকিয়েছ আবার তার বোনকে বিয়ে করো? তোমার বাবা মাকে দেখে তো মনে হয় ভদ্রলোক, কিন্তু ছেলেকে ঠিক করে শিক্ষা দিতে পারেনি। এসব কি বলছেন? এই ছেলের সাথে ইভার সম্পর্ক ছিল? মীরার মা বলল, হ্যাঁ, ইভা আমাদের কাছ থেকে কখনো কিছু লুকিয়ে রাখেনি। ওদের সম্পর্কে কথা জানানোর পর আমি খোঁজ খবর নিই, সব ভালো শুনি। তারপর বিয়ের ব্যাপারে কথা বলার জন্য পরিবারের কাছে যাবে, তখন ইভা জানায় ও নীলকে বিয়ে করবে না। এখন বিয়ে না করার কারণ বুঝলাম। তোমার মতো ছেলেকে বিয়ে না করে ভালোই করেছে। নীলের বাবা মা আমার বাবা মার কথা শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ছি ছি, তোমাকে আমার মেয়ের জামাই ভাবতেও লজ্জা লাগে। মীরার বাবা বলল, আঙ্কেল যা হওয়ার হয়ে গেছে, এখন ওদের বিয়ে মেনে নিন, ওরা সুখী হবে। আবির বলল, অসম্ভব, এই ছেলে ইভার ভালোবাসার মূল্য দেয়নি, ও কি করে সংসারের মূল্য দেবে? মীরার বাবা বলল, নীলের অতীত ইভা, বর্তমান মীরা। অতীতের কথা ভেবে বর্তমান নষ্ট করা ঠিক না। আর হ্যাঁ, এখন ইভার বিয়ে হয়ে গেছে, ও কিন্তু নীলের জন্য বসে থাকেনি। তাহলে নীল বিয়ে করলে ক্ষতি কি? মীরা সবকিছু মেনে নিয়ে সংসার করলে আপনাদের সমস্যা থাকার কথা না। নীলের সাথে আমার সম্পর্কে কথা মীরা জানার পরেও কিছু বলছে না কেন? খুব স্বাভাবিক হয়ে আছে কেন? আমি মীরার পাশে গিয়ে দাঁড়িয়ে বললাম, আমার সাথে একটু এদিকে আয়। কেন? আগে আয়, তারপর বলছি। মীরাকে আমার রুমে এনে জিজ্ঞেস করলাম, নীলের সাথে কি তুই সংসার করতে চাস? হ্যাঁ চাই, ওকে আমি ভালোবাসি তো। আমার সাথে নীলের সম্পর্ক ছিল, সেটা তোকে বলে তোদের মধ্যে কোনো ঝামেলা করতে চাইনি। আমি জানতাম না বাবা মাও আজ আসবে, নয়তো কখনো কেউ জানতো না আমাদের সম্পর্কের কথা। কিন্তু তুই বিশ্বাস কর, নীল তোকে সত্যিই ভালোবাসে। আমি তো আগে থেকে জানতাম তোদের সম্পর্কের কথা। কি, তুই আগে থেকে জানিস? না মানে ওই আর কি।
মীরা, তুই কি সত্যি কথা বল, আমাদের সম্পর্কের কথা জানিস? হ্যাঁ হ্যাঁ, জানতাম তোর সাথে নীলের সম্পর্ক ছিল। নীলকে একদিন কলেজে দেখেছি, তারপর থেকে ওকে আমার ভালো লাগতে শুরু করে। তখন মনে মনে ঠিক করি যেভাবে হোক নীলকে আমার করে ছাড়বো, কিন্তু ও কিছুতেই আমার সাথে সম্পর্কেতে রাজি হচ্ছিল না। তখন আমি সুইসাইড করতে যাই আর ও রাজি হয়, কিন্তু সম্পর্কের কিছুদিনের মধ্যে বাবা আমার বিয়ে ঠিক করে। পুরো কথা শোনার আগে মীরার গালে ঠাস করে থাপ্পড় দিলাম, সাথে এটাও বললাম, তুই কোনোদিন আমার সামনে আসবি না। নীলার ভুল থাকলেও পুরো দোষ মীরা করেছে। শুধু শুধু নীলকে সবাই খারাপ ভাবছে, এটা হতে দেওয়া যাবে না। তাই মীরাকে নিয়ে ড্রয়িং রুমে সবার সামনে গিয়ে বললাম, নীলের কোনো দোষ নেই, একটা ভুল বোঝাবুঝির জন্য হয়েছে এসব। তোমরা কেউ নীলের সাথে খারাপ ব্যবহার করো না। কি এমন ভুল বোঝাবুঝি হয়েছিল যে তোর সাথে সম্পর্ক ভেঙে দিয়েছে? মা, নীলের সাথে সম্পর্ক ওটা পুরনো কথা। এখন আমার সংসার হয়েছে, 2টি বাচ্চা আছে, সব মিলিয়ে আমি খুব সুখী আছি। আঙ্কেল আন্টি, আপনারা ওদের বিয়ে মেনে নেন। মীরা আপনাদের বাড়ির খুব ভালো বউ হবে। আমি আমার ছেলের হয়ে সবার কাছে ক্ষমা চাচ্ছি। ও যে দোষ করেছে, ব্যাস, নীলের বাবা বলল, আর কিছু বলতে হবে না। কারো কোনো দোষ নেই, সব ভাগ্যের দোষ। আচ্ছা, তোর কথা মেনে নিয়ে ওদের বিয়ে মেনে নিলাম। মীরার বাবা বলল, সবাই চলে যাচ্ছে। তখন নীল আমাকে ডেকেছিল, কিন্তু আমি কথা না বলে নিজের রুমে এসে খুব কাঁদলাম। কেন মীরা আমার ভালোবাসার মানুষকে কেড়ে নিল? ওর কি ক্ষতি করেছিলাম এমন? মীরার কথাগুলো কানে বাজতে থাকে। খুব কষ্ট হচ্ছে, নিজের আপন মানুষ এভাবে ঠকালো। আমার কাঁধে কারো হাত রাখার অনুভূতি পেয়ে পেছন দিকে তাকিয়ে দেখলাম আবির। যা হবার হয়ে গেছে, এখন তুমি নতুন জীবন শুরু করবে। 2টি মেয়ের মা, সেটা ভুলে যেও না। আবির কথাটা বলে মিশমি তিশমিকে আমার কোলে দিয়ে চলে গেল। আমি মেয়েদের কপালে চুমু দিয়ে আমার বুকের সাথে ঝাপটে ধরলাম। একটার পর একটা সিগারেট টেনে কি নিজেকে মহাপুরুষ মনে করেন? ঘরে 2টি বাচ্চা আছে, সেদিকে কোনো খেয়াল নেই। আবির বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টেনে যাচ্ছে। আমার কথা শুনে পেছনে ঘুরে তাকাতে ওর হাত থেকে সিগারেট ফেলে দিলাম। তুমি এটা কি করলে? এখন এত রাতে সিগারেট কোথায় পাবো? আর মাত্র একটা সিগারেট আছে। যা করেছি বেশ করেছি, এখন রুমে গিয়ে ঘুমান। মুডটাই খারাপ করে দিল। আপনার মুড ভালো থাকে নাকি? সব সময় তো গোমড়া মুখ নিয়ে ঘুরে বেড়ান। যত সিগারেটের ধোঁয়া উড়িয়ে ঐশীকে ভুলে থাকি, ততক্ষণ আমার ভালো লাগে। সত্যিই কি ভুলে থাকা যায়? সারাদিনে ভুলে থাকলেও দিন শেষে তাকে মনে পড়বেই। কেন এমন হয়? নিয়তির খেলা বড্ড নিষ্ঠুর। নিয়তি আপনজনকেও চিনিয়ে দেয়। শোনো, বলেন, চিঠিটা পড়ো। মুখে বললেই তো পারেন, আবার চিঠি লেখার কি দরকার ছিল? বেশি কথা বলো না। বারান্দার লাইট অন করে চেয়ারে বসে চিঠিটা পড়া শুরু করলাম। আমি জানি না কি করে বললে তুমি আমাকে ক্ষমা করবে ইভা, তবুও প্রথমে বলছি আমাকে ক্ষমা করে দাও। আমি চেয়েছিলাম তোমাকে মীরার ব্যাপারে বলতে, কিন্তু অনেক দেরি হয়ে যায়। তোমাকে ভালোবাসি না ভালো লাগা ছিল সেটা মীরা আমাকে বারবার বুঝিয়েছে। তবে আমি তোমাকে ভালোবাসি। মীরাকে বিয়ে করার পর বুঝেছি, এবং মীরা তোমার খালাতো বোন সেটা বিয়ের পর জেনেছি। মীরা তোমার মতো করে আমাকে বুঝতে পারে না, তোমার মতো ও কোনোদিন ভালোবাসতেও পারবে না। তুমি বিশ্বাস করো, মীরাকে ইচ্ছে করে বিয়ে করিনি। সারাদিন রাত আমাকে কল করে আমার মাথা পাগল করে দিয়েছে। তোমাকে দেখে আমার কষ্ট হয় অনেক বেশি। 2টো দিন তোমার বাসায় আমার যে কতটা কষ্ট হয়েছে তা তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমাকে আর কিছু বলার ভাষা নেই আমার। শুধু বলবো, তুমি আমার মতো বেইমানের জন্য কষ্ট পেও না। নিজের সংসার নিয়ে ভালো থেকো। চিঠিটা পড়তে আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। কেন আমার সাথে এমন হলো? কখনো কারো ক্ষতি করিনি, তাহলে আমার মনে ক্ষতবিক্ষত করলো কেন? আবির আরেকটা সিগারেট খাচ্ছে, সেটা আমার হাতে এনে মুখে দিলাম। সিগারেটের একটা টান দিতেই কাস্তে কাস্তে আমার দম বন্ধ হয়ে আসলো। ইভা, তুমি কি পাগল হলে? জানো না সিগারেট কত ক্ষতিকর? আপনিও তো খান, আপনার কিছু হয় না। আমি আর তুমি এক না, কষ্টগুলো কিছুটা এক। আবির আমার হাত ধরে রুমে এনে বলল, আমাদের সব কষ্ট ভুলিয়ে দেবে 2টি ফুল। আমি তো ভুলেই গিয়েছিলাম, আমি মা। সন্তানদের জন্য মায়েদের সব কষ্ট ভুলে থাকতে হয়। আমি আর কারো জন্য কষ্ট পাবো না। চোখের পানি মুছিয়ে রান্নাঘরে গিয়ে দুধ হালকা গরম করে ফিটারে ভরে রুমে আসতেই আবির আমাকে দেখে হাসছে। আপনি হাসছেন কেন? রাত 2টো বাজে, এখন ওদের জন্য দুধ গরম করে এনেছো, কিন্তু ওরা তো ঘুমোচ্ছে। ওদের ক্ষুধা লেগেছে। মায়েরা জানে কখন সন্তানের খিদে পায়, বুঝেছেন? এতে হাসি পাওয়ার কিছু হয়নি, তাই বুঝি?
দেখি ওদের ক্ষুধা লেগেছে নাকি। মিশমি তিশমির মুখের ফিটার ধরতে ওরা দিব্যি দুধ খাচ্ছে। আবির ভুরু কুচকে তাকিয়ে আছে। আমি ওনাকে বললাম, দেখলেন তো, মায়েরা বুঝতে পারে কখন সন্তানদের খিদে পায়। সাথে এটাও বুঝলাম যে তুমি অনেক ভালো। আচ্ছা, আপনি ঘুমান, সকালে অফিসে যেতে হবে। বাচ্চাদের খাইয়ে দিয়ে আমিও ঘুমালাম। রাতে প্রচন্ড গরম লেগেছে, অস্বস্তি লাগছে, তাই সকাল সকাল গোসল করেছি। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শাড়ির কুচি ঠিক করি, তখন আবির ফ্রেশ হয়ে রুমে এসে আমাকে দেখা মাত্র গালে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিয়ে শাড়ির আঁচল ঘাড় থেকে ফেলে দিল। আমার উপর স্বামীর অধিকার দেখাবে না এবং আমার রুমের কোনো কিছুতে আমার অনুমতি ছাড়া হাত দেবে না, সেটা বিয়ের প্রথম দিন বলে দিয়েছি। তাহলে কোন সাহসে এই শাড়ি পরেছ? না মানে কি? হ্যাঁ, তোমাকে বিয়ে করেছি আমার মেয়েদের মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে বড় করতে, দামি শাড়ি পরে সেজিয়ে গুজিয়ে বসে থাকার জন্যে না। আমার কথাটা শোনেন। তোমার কি কথা শুনবো? ঐশীর সাথে আমার 5 বছরের সম্পর্ক, সেখানে তুমি এসে ওকে ভুলিয়ে দিতে পারবে না। আর কোনোদিন যেন না দেখি ঐশীর শাড়ি গহনা পরতে। আমি জানতাম না এটা ঐশী আপুর শাড়ি। জানো না মানে কি? মিথ্যে বলার জায়গা পাও না। আলমারিতে আমার আর ঐশীর জামা কাপড় ছাড়া আর কারো জামা নেই। সত্যি বলছি, বিয়ের সময় যে কয়টা শাড়ি দিয়েছেন সেগুলো ওয়ার্ড্রবের ভেতরে রেখেছি, সেখান থেকে এই শাড়িটা নিয়েছি। আলমারি থেকে শাড়ি বের করিনি, আমি ভেবেছি এটাও হয়তো আপনি দিয়েছেন। বিয়ের পর বাবার বাড়িতে যাওয়া হয়নি, তাই আমার কোনো জিনিস নিয়ে আসতে পারিনি, নয়তো এই শাড়ি পরতে হতো না। মায়ের থেকে শাড়ি নিতে পারোনি? মা ঘুমাচ্ছিল আর বৃষ্টিতে শাড়ি শুকোয়নি। যত সব। ঐশী আপুর শাড়ি পরে নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমার জন্য উনি আজকে আবার কষ্ট পেল। হয়তো বিশ্বাস করেনি যে আমি জেনে বুঝে শাড়ি পরিনি। ভাগ্য এতটাই খারাপ যে কখনো ভালোবাসা পেতে পারবো না। নিজের কষ্ট নিজের মধ্যে রেখে মাকে কল দিলাম। হ্যালো মা। হ্যাঁ, কি হয়েছে তোর? কিছু না, তুমি কাউকে দিয়ে আজকেই এখনই আমার সব জিনিস পাঠিয়ে দাও। আচ্ছা, কিন্তু তোর কি হয়েছে? কণ্ঠ কেমন যেন লাগছে। মা, কিছু হয়নি। বাসার সবাই ভালো আছে? হ্যাঁ। এখন রাখছি, পরে কথা হবে। মায়ের সাথে বেশি কথা বললে নিজের কষ্ট চেপে রাখতে পারতাম না। মা ঠিক বুঝে গেছে আমার কষ্ট হচ্ছে। আমার চোখের পানি দেখেও তিশমিও কেঁদে দিল। ওর কান্না দেখে আমি চোখ মুছে কোলে নিলাম। আমার সোনা মা কাঁদে না, দেখো তোমার মা হাসছে। তুমি আমার ভালো মেয়ে তো, হাসো। তিশমির সাথে কথা বলতে বলতে মিশমি ঘুম থেকে উঠে গেছে। বাচ্চাদের শাশুড়ি মায়ের কাছে গিয়ে দুধ গরম করে ওদের খাইয়ে দিতে দিতে মা আমার সব জিনিস পাঠিয়ে দিয়েছে। ঐশী আপু শাড়ি চেঞ্জ করে নিজের 3 পিস পরে নিয়েছি। আবির সকালে না খেয়ে অফিসে চলে গেছে, হয়তো সারাদিনে রাগ হয়ে কিছু খায়নি। আমার ভুলের জন্য উনি শাস্তি পাচ্ছে, তাই আমি না খেয়ে আছি। সারাদিন রুমে ভালো লাগছে না। সন্ধ্যায় বাচ্চাদের নিয়ে মায়ের রুমে তার সাথে বসে গল্প করছি। মা, ও মা, কোথায় তুমি? সন্ধেবেলা কি এ বাড়িতে ডাকাত পড়েছে যে তুই চিল্লাপাল্লা শুরু করেছিস? বাসাটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। সবাই কোথায়? আমার রুমে আছে। মায়ের রুমে আবির আমাকে দেখে বিছানার উপর অনেকগুলো শপিং ব্যাগ রেখে বলল, ব্যাগে কয়েকটা ড্রেস আছে, সেগুলো দেখে নাও চয়েস হয় কিনা, নয়তো চেঞ্জ করে আনবো। মা, আপনার ছেলেকে বলে দেন আমার ড্রেস লাগবে না। তোরা তোদের রুমে গিয়ে যত ইচ্ছে ঝগড়া কর, আমার রুম থেকে এখন যা, মা বলল। মা, আমি আপনার কাছে ঘুমাবো। আমার কথাটি শুনে আবির বাচ্চাদের কোলে করে নিয়ে নিজের রুমে চলে গেল। অমনি আমার মেয়েদের কান্না শুরু হলো। শাশুড়ি মা মুচকি হেসে শপিং ব্যাগগুলো আমার হাতে ধরিয়ে দিয়ে রুমে পাঠিয়ে দিল। সকালে আমাকে রাগ দেখিয়ে থাপ্পড় পর্যন্ত মেরেছে, তাই আমিও এখন একটু রাগ দেখাবো। শপিং ব্যাগগুলো বিছানার উপর ছুঁড়ে মেরে আবিরকে বললাম, দামি শাড়ি পরে সেজেগুজে বসে থাকার কোনো ইচ্ছে নেই। আমার অনুমতি ছাড়া আমার জন্য কোনো জিনিস কখনো আনবেন না। আমার সাথে রেগে কথা বলবে না। আপনার সাথে কথাই বলবো না, তাহলে হবে তো? বেশি বুঝবে না, কথা বললেও দোষ, আবার না বললেও দোষ। হ্যাঁ, কথা না খাবার বাড়ো, যাও। কথার উত্তর না রুমে বেরিয়ে গিয়ে টেবিলে খাবার বেড়ে রেখে আবার রুমে চলে আসি। একটু পর দেখি আবির রুমে 1 প্লেট খাবার নিয়ে এসেছে। খেয়ে নাও। খাবো না। আমাকে দিয়ে বেশি কথা বলিও না। আপনাকে তো বলিনি আমার সাথে কথা বলতে। বুঝেছি, কথা বলে কথা হবে না। উনি এক হাত দিয়ে আমার গাল চেপে ধরে আরেক হাত দিয়ে মুখে খাবার দিল। চুপচাপ খেয়ে নাও, কথা বললে সারা রাত বারান্দায় দাঁড় করিয়ে রাখবো। আমি কথা না বলে খেয়ে নিলাম। বিছানায় শুয়ে আছি, তখন আবির বলল, সকালের খারাপ ব্যবহারের জন্য সরি। ঠিক আছে, কিন্তু
আপনার দেওয়া কোনো জিনিস আমি নেব না। কেন কেন? আমি সরি বললাম তো। যেদিন আপনি নিজে থেকে ভালোবেসে জিনিস দেবেন, আপনার উপর আমার অধিকার থাকবে, সেদিন আপনার দেওয়া জিনিসগুলো নেব। আবির আর কথা না বলে মুখ ঘুরিয়ে নিল। আমার কথাগুলো হয়তো কখনো সত্যি হবে না, তাই কোনো উত্তর দিতে পারেনি। সকালবেলা বারান্দায় বসে কানে ইয়ারফোন গুঁজে মনের সুখে গান শুনছি আর এক মগ কফি খাচ্ছি। অনুভব করি পেছন থেকে কে যেন চুল টানছে। তাই ঘুরে তাকাতে মিস্টার আবির রাগী মুখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। সাথে সাথে ইয়ারফোন খুলে বললাম, চুল টানছেন কেন? তোমাকে যে আমি এখনো বারান্দা থেকে নিচে ফেলে দিইনি, এইটা তোমার কপাল। সাত সকালে আমি আপনার কি ক্ষতি করেছি? হ্যাঁ, কি করনি সেটা বলো। কতক্ষণ ধরে তোমাকে ডেকেছি, কোনো সাড়া শব্দ নেই। মহারানী এখানে বসে গান শুনছে। ডেকেছেন কেন? আমার সম্পর্কে একটা ভাই হয়, সে এসেছে কয়েক মাস, হয়তো আমাদের বাসায় থাকবে। ভালো তো, তুমি গিয়ে দরজা খুললে ভালো হতো। এখন ভালো হয়নি, সাত সকালে আমার ঘুমটা মাটি করলো। ভালো হয়েছে, আবার মা ডাকছে, আমি গেলাম। বারান্দা থেকে চলে না আসলে আজকে এমন ঝগড়া লাগতো যে আশেপাশের মানুষ এক জায়গায় জড়ো হতো। তার চেয়ে ওনার কাছ থেকে দূরত্ব বজায় রাখা ভালো। সকালে উঠে সব রান্নাবান্নার কাজ সেরে রেখেছি। শাশুড়ি মায়ের পায়ে ব্যথা, তাই রুমে খাবার দিয়ে এসে ডাইনিং টেবিলে খাবার বেড়ে আবিরকে ডাকতে যাওয়ার আগে সে হাজির হয়েছে। সাথে তার সম্পর্কের ভাই হয়, তাকে এনে বলল, এই হলো তমাল, আমার ভাই হয়। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, নতুন ভাবি দেখতে বেশ সুন্দরী। আচ্ছা, আপনারা বসুন, খেয়ে নেন। তুমি খাবে না? পরে খাবো। মিশমি তিশমি ঘুম থেকে উঠে গেলে তোমার খেতে অনেক দেরি হবে, তার থেকে এখন খেয়ে নাও। আবিরের কথা মতো খেতে বসেছি। আবির আর তমাল কথা বলে যাচ্ছে, আমি চুপচাপ খাচ্ছি। কিন্তু কয়েকবার মনে হলো আমার পায়ে কিছুতে যেন খোঁচা লাগছে। হয়তো বিড়াল হবে, তবে এই বাসায় তো বিড়াল নেই। তাহলে কি উনি খোঁচা দিচ্ছে? কিন্তু উনি এমন করবে বলে তো মনে হয় না। তাও আমি জিজ্ঞাসা করলাম, বাসায় কি বিড়াল আছে যে আমার পায়ে খোঁচা দিচ্ছে? না তো। তাহলে আপনি দিয়েছেন? না, কোনো দরকার হলে তোমাকে বলবো, খোঁজাখুঁজি কেন করব? ও, আমরা তিনজন ছাড়া এখানে আর কেউ নেই। তাহলে কি তমাল এরকম করেছে? কিন্তু ও কেন এমন করবে? দেখে তো মনে হয় ভালো ছেলে। আবির অফিসে চলে গেল। আমি নিজের রুমে মিশমি তিশমিকে খাইয়ে দিয়ে আমার পাশে শুয়ে রেখেছি। ভোর 5টায় ঘুম থেকে ওঠার কারণে এখন অনেক ঘুম পাচ্ছে, চোখ ঘুমে লেগে যাচ্ছে। ঠিক সেই সময়, ভাবি, আপনাকে খুঁজে বেড়াচ্ছি আর আপনি ঘুমাচ্ছেন। তাড়াতাড়ি গায়ে ওড়না দিয়ে উঠে বসে উত্তর দিলাম, আপনি কি জানেন না কারো রুমে ঢোকার আগে দরজা নক করতে হয়? ভাবির সাথে দেবরের সম্পর্কে এত ফর্মালিটিস দরকার হয় না। সেটা আপনার অন্য ভাবিদের সাথে করবেন, আমার সাথে না। আরে মিষ্টি ভাবি, রেগে যাচ্ছেন কেন? আমাকে কেন খুঁজছেন সেটা বলুন। এই তো একটু গল্প করার জন্য। ও আচ্ছা, ভাইয়ের সাথে আপনার সম্পর্ক ঠিক স্বামী স্ত্রীর মতো নয়, তাই না? আমি আমার স্বামী স্ত্রী, তাহলে সম্পর্ক কিছু হবে কেন? এত ধাঁজ নিয়ে কেন কথা বলছেন? ঠিক না। মিষ্টি চেহারায় মিষ্টি করে কথা বলতে হয়। আপনার সাথে পরে কথা হবে, এখন আপনি যান। আচ্ছা, পরেই আসবো। তমাল রুম থেকে বের হওয়ার পর দরজা লক করে দিলাম। এখন বুঝতে পেরেছি খাবার টেবিলের কাজটা তমাল করেছে। ওর কথাবার্তা ভালো না, তেমন চোখের চাহনি বড্ড খারাপ। সকালের কথা মনে পড়তেই রাগে শরীর জ্বলে যাচ্ছে। সারাদিনে কাজ না থাকায় রুমে থাকতে পেরেছি। সন্ধ্যায় আবির অনেক ফুচকা হালিম এনেছে। সবাই একসাথে বসে খাচ্ছি, তখন অনেক ঝাল লেগেছে। তাই আবির পানি নিয়ে আসতে গেল, সাথে শাশুড়ি মাও নিজের রুমে গেল। সেই ফাঁকে তমাল হঠাৎ করে আমার হাতের ফুচকা ওর মুখে নিল। প্লেটে ফুচকা রাখা আছে, সেটা না খেয়ে আমার হাতেরটা নিচ্ছেন কেন? এরকম অসভ্যতা আমি একদম পছন্দ করি না। পছন্দ করো না, ঠিক আছে, তাহলে কি করবে? ভাইয়াকে বলে দেবে? হ্যাঁ, অবশ্যই বলবো। বিশ্বাস করবে না। আবির পানি নিয়ে আসলো। আমি পানি খেতে খেতে তমাল বলে দিল, ভাবির এত ঝাল লেগেছে, তাও ফুচকা খাওয়া থাকবেনি, এমনকি আমার হাতেরটা নিয়ে খেয়েছে। তমালের কথা শুনে মন চাচ্ছে ওর গালে একটা থাপ্পড় বসিয়ে দিই, কিন্তু না, আবির ওকে ভালো ছেলে বলে জানে। অতীত ভুলে নতুন করে সংসার শুরু করেছি, তাও বিপদ আমাকে ছাড়ে না। কি করে তমালের খারাপ উদ্দেশ্য সবার সামনে প্রকাশ করব ভেবে পাচ্ছি না। আবিরকে বলতে খুব ভয় লাগছে, যদি আমাকে ভুল বোঝে। খুব অস্থির লাগছে, তাই বারান্দায় গিয়ে পায়চারি করি।
বেশ কিছুক্ষণ পরে ঠিক করি আবিরকে গিয়ে সব বলে দেব। রুমে গিয়ে দেখি উনি ঘুমাচ্ছে, আর কিছু বলা হলো না। সকালে শাশুড়ি মায়ের সাথে বসে কাজ করছি, তখন মাকে জিজ্ঞেস করি, তমাল ছেলেটা কেমন? শুনেছি তো ভালো। আমি ওকে আমাদের বাসায় রাখতে চাইনি, কিন্তু ওর বাবা অনেকবার বলেছে রাখতে। মা একটা কথা বলবো? হ্যাঁ বলো। ও খুব খারাপ। আমি এখনই ওর ব্যবস্থা করছি। তমাল যা যা করেছে মাকে সব বললাম। মা রেগে গিয়ে আবিরের কাছে যাবে, কিন্তু আমি তাকে যেতে না দিয়ে বললাম, ও মিথ্যে কথা বলে পার পেয়ে যাবে, নয়তো আমাকে দোষী করবে, তাই হাতে নাতে ধরিয়ে দিতে হবে। আজই আমাদের বাসায় ওর শেষ দিন। মিশমি তিশমি কান্না করছে, তাই রুমে গেলাম। আবির অবশ্য ওদের কোলে নিয়ে সামলাচ্ছে, ওদের আমার কাছে দিয়ে নিজে খেতে চান। আমার মেয়েরা কিছু খায়নি সেদিকে তোমার খেয়াল আছে? বারে, আমার খেয়াল থাকবে না তো কার থাকবে? আপনি ওদের খেয়াল রাখেন নাকি? সব কাজ তো আমি করি। আমাকে কথা শোনাবে না। বাচ্চাদের খাওয়ানো তেমন ঠিক কিছু না। এই নিন ফিটার, এখন খাইয়ে দেন। মিশমির বাবা ওর মুখে ফিটার ধরেছে, কিন্তু দুধ মুখে যাচ্ছে না, মুখের দুই পাশ দিয়ে পড়ে যাচ্ছে, আর মিশমিও কাঁদছে। আচ্ছা শোনো, তুমি ওকে খাইয়ে দাও, আমি অফিসে যেতে লেট হয়ে যাবে। দেখলেন তো বাচ্চাদের খাওয়ানো অনেক সহজ না, তাও আবার একসাথে দুইজন। আমার সময় নেই, নয়তো আমি পারতাম। ভাঙবেন তবু মচকাবে না। ওদের খাইয়ে দিয়ে তাড়াতাড়ি আমার জন্য খাবার বাড়ো। দরজায় নক করে তমাল বলল, ভাইয়া আসবো? হ্যাঁ ভেতরে আয়। তুমি অফিসে যাবে কখন? এই তো একটু পরে। কেন? তোমার সাথে আমিও যাব। তোমার অফিসে ইন্টারভিউ আছে, ওখানে চাকরিটা হলে ভালোই হবে। কেন? অফিসের পাশে কি বাসা ঠিক করেছিস? না, শহরে কিছু চিনি না। আগে তোমাদের বাসায় যদি কয়েকদিন থেকে। হ্যাঁ থাকতে পারিস, সমস্যা নেই। আচ্ছা। তমাল রুম থেকে চলে গেল। এতক্ষণ আমি বাচ্চাদের কোলে নিয়ে মুখ ঘুরিয়েছিলাম। আবির রেডি হয়ে আমাকে বলল, বিয়ের পরে বাবার বাড়ি যাওনি, কালকে শুক্রবার আছে, যদি যেতে চাও নিয়ে যাব। সত্যি নিয়ে যাবেন তো? হ্যাঁ, আমি কয়েকদিন থাকবো। আপনি থাকলে আমার মেয়েদেরকে দেখবে কি শুনি? ওদের নিয়ে থাকবো? না, সকালে যাব, আবার বিকেলে চলে আসব। না, 2 দিন থাকবো। তাহলে যাওয়ার দরকার নেই। কথাটা বলে রুম থেকে হনহন করে বেরিয়ে গেল। আমিও ওনার পিছন পিছন গেলাম। ডাইনিং টেবিলে সবাই একসাথে বসে খাচ্ছি, তখন আবির মাকে বলল, মা কালকে আমরা সবাই ইভার বাবার বাড়ি যাব। আমার যাওয়ার দরকার নেই, তোরা যাস। না, সবাই যাব। তমাল তুই যাবি? আচ্ছা ভাইয়া। তমাল বজ্জাত হারামি আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। ওর হাসির পেছনে লুকিয়ে আছে খারাপ উদ্দেশ্য, সেটা হতে দেওয়া যাবে না। অনুভব করি আমার পায়ের উপর কেউ পা রেখেছে। কেউ বলতে তমাল ছাড়া কেউ না, তাই পা সরিয়ে দিলাম, একটা লাথি। পা গেল। তমাল তোর কি হয়েছে? না ভাইয়া কিছু না। তুই ব্যথা পেয়েছিস? না, হঠাৎ করে পায়ের রগে টান লেগেছে। সাবধানে বসবি তো, পা একটু নাড়াচাড়া দিলে ঠিক হয়ে যাবে। তমালের চেহারা দেখে আমার খুব হাসি পাচ্ছে। শাশুড়ি মাও বুঝেছে কাজটা আমি করেছি। তমাল বাসা থেকে বের হওয়ার সময় কাজটা ঠিক করলে না, এর জন্য তোমাকে পস্তাতে হবে। আমি কোনো উত্তর দিলাম না। কাজে করিয়ে দেখাবো। বাচ্চাদের গোসল করিয়ে জামাকাপড় পরিয়ে মায়ের কাছে দিয়ে এসে আমি গোসল করব। তার আগে মা রুমে এসে ওদের নিতে। ইভা, তুমি কিন্তু ভুল করেছো তমালের কথা আবিরকে না বলে। মা, আমি চাই একটা প্রমাণ সহ ওকে ধরিয়ে দিতে। আজকে যা করলে তাতে ও তোমার উপর ক্ষেপে আছে, এর বদলা ঠিক নেবে। আজই ওর শেষ দিন। আপনি সাথে থাকবেন মা? থাকবো। সারাদিনে তমাল বাসায় আসেনি, অপেক্ষা করছি কখন বাসায় আসবে। সন্ধ্যায় আবিরের সাথে তমাল বাসায় আসে। মুখ দেখে মনে হয় চাকরি হয়নি। আমি তো খুশি হয়েছি। আমি আপনার ভাইয়ের বউ, আপনি আমার সম্পর্কে দেবর হন, আর আপনি কিনা আমার ওনার টেনে ধরছেন। ছি ছি, এই একদম আমাকে সম্পর্কের দোহাই দিয়ে কথা বলবে না। বিয়ে করেছো একটা বুড়ো লোককে, আবার আমার কাছে সাধু সাজছ। আপনাকে ভালোভাবে বলছি, আমার ওড়না ছাড়ুন, নয়তো চিৎকার করব। চিৎকার করো, আমি বলবো তুমি আমার সাথে সম্পর্কে জড়াতে চাও। আপনার মতো নিচু মনের মানুষ একটাও দেখিনি। তোমার জন্য নিচু মনের মানুষ হতে হয়েছে। প্রথম যেদিন দেখেছি সেদিন থেকে তোমাকে পাবার জন্য মন হাহাকার করে। তোমাকে আবিরের সাথে দেখতে পারি না, ও তোমার থেকে বয়সে অনেক বড়। আমি তোমাকে খুব সুখে রাখতে পারবো, যা আবির কখনো পারবে না। তুমি রাজি হয়ে যাও, আমরা অনেক দূরে চলে যাব। 2 গালে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিলাম। বললাম, তোকে কয়েকদিন ধরে অনেক সম্মান দিয়েছি, কিন্তু তুই সম্মানের যোগ্য না। আর কি বললি? আবির আমাকে সুখে রাখতে পারবে না, তাই না?
তাহলে শোন, তুই এক যুগ তপস্যা করলেও আবিরের মতো হতে পারবি না। আবির আমাকে যতটা সুখে রেখেছে তা আগে কোনোদিন থাকিনি। আমি কথাগুলো শেষ করা মাত্র আবির এসে তমালের শার্টের কলার ধরে দুটো ঠাস করে থাপ্পড় দিল। শাশুড়ি মা এসে বলল, আবির, ওকে এক্ষুনি আমার বাড়ি থেকে বের করে দে। আপন বুঝে ঘরে কালসাপ পুষেছি? ভাইয়া, বিশ্বাস করো, আমি কিছু করিনি, তোমার বউ আমার কাছে এসেছে। আবির আরো একটা তমালকে কষিয়ে থাপ্পড় মারল। বলো, ইভাকে আমি কয়েকদিন ধরে চিনলেও ওকে ভালো করে জানি, ও খুব ভালো মেয়ে। অন্যের উস্কানির মূলক কথা শুনে বউকে অবিশ্বাস করে বোকামি করব না। ইভাকে তুই আমাদের প্রথম দিন এসে উত্ত্যক্ত করা শুরু করেছিস, সেটা বুঝেছি, তারপরও কিছু বলিনি, কারণ আমি চেয়েছিলাম ইভা নিজের থেকে আমাকে সবকিছু ভরসা করে বলুক। তারপর অবশেষে ও আমাকে আজকে অফিস থেকে আসার পর তোর ব্যাপারে বলে। শুধু তুই না, ইভা আমাকেও বলেছে, কিন্তু ও আমাকে বারণ করেছে কিছু বলতে, যাতে তোকে হাতে নাতে ধরতে পারি। শাশুড়ি মা বলে, তোমার আমাকে মিথ্যে অপবাদ দিচ্ছ। বিশ্বাস করো, আমি ভাবির সাথে তেমন কিচ্ছু করিনি। খারাপ কিছু করার আগেই তোর খারাপ উদ্দেশ্য ধরতে পেরেছি। সকালে ডাইনিং টেবিলে ওর পায়ের উপর তুই পা রেখেছিস বলে ও তোকে লাথি মারে। সেই রাগ তুই পুষে রেখেছিস কখন ওকে একা পাবি, আর আজকে যখন ইভা আমাকে সব বলে দিয়েছে, তাই আমি বলছি এক গ্লাস পানি নিয়ে আসতে, কারণ এই সুযোগে তুই ইভাকে দেখলে তোর রাগ মেটাতে পারবি এবং আমিও তোর আসল রূপ দেখতে পারবো। বাবা, আমার থেকে দেখি তুমি বেশি পাকা খেলোয়াড়। আমাকে যে এতক্ষণ এত জ্ঞান দিলে, তাহলে তুমি কেন প্রথম ভালোবাসা ভুলে এই মেয়েকে নিয়ে আছো? এত সহজে সব ভুলে, পুরনো ভালোবাসা ভুলে কয়েকদিনের চেনা মেয়েটা তোমার আপন হয়ে গেল। এতক্ষণ চুপ করে থাকলে এবার আর চুপ করে থাকতে পারলাম না। স্বামীর অপমান কোনো মেয়ে সহ্য করে না, তাই আমি বললাম, এই মানুষটা তার ভালোবাসার মানুষকে ঠকিয়ে আমাকে নিয়ে থাকছে না। এমনকি এক মুহূর্তের জন্যই ঔষী ভালোবাসা ভোলেনি। তার ভাগ্যে ভালোবাসার মানুষ বেশি দিন ছিল না, শুধুমাত্র তার বাচ্চাদের জন্য আমাকে বউ করে বাড়িতে এনেছে। আমার স্বামী নামে আর একটা খারাপ কথা বললে জিহা টেনে ছিঁড়ে ফেলবো। শাশুড়ি মা তমালের ব্যাগ গুছিয়ে এনে ওর গালে ছুঁড়ে মেরে বলল, আমার বাড়ি থেকে বিদায় হও। আবির দরজা খুলে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। মা নিজের রুমে চলে গেল। রাতে কারো খাওয়া হলো না। আবির রুমে এসে বারান্দায় গিয়ে সিগারেট টানতে শুরু করে। তমালের কথায় কষ্ট পেয়েছে সেটা খুব ভালোভাবে বুঝেছি। সিগারেটের গন্ধে বাচ্চাদের কষ্ট হবে, তাই ওদের মায়ের রুম দিয়ে এসে আবিরকে বললাম, নিজেকে এত কষ্ট দিয়ে কি লাভ হয়? আপনার যে দুটি মেয়ে আছে সেটি ভুলে যান কেন? ওদের নিয়ে সময় কাটান, তাতে আপনার কষ্ট কমে যাবে। আবির আমার কথার উত্তর না দিয়ে প্যাকেট থেকে আরেকটা সিগারেট বের করে জ্বালালো। আমি আবার বললাম, আমার কোনো ভুল হয়ে থাকলে আমাকে মাফ করে দেন বা আমাকে শাস্তি দেন, তবুও নিজের ক্ষতি করবেন না। আমি, মা, মিশমি, তিশমি সবার ভরসা আপনি। আপনাকে কষ্টে থাকলে দেখলে আমাদের কষ্ট হয়, সেটা কি বোঝেন? আমার কথাটা শুনে আবির বলল, তুমি অনেক ভালো মেয়ে, কিন্তু তোমাকে আমার মনে হয় হয়তো কখনো জায়গা দিতে পারবো না। একটা সময় তোমার মনে হতে পারে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। তখন কি সত্যিই চলে যাবে? হবেই, তাই চলে যাওয়ার প্রশ্ন আসে না। আমার ভালোবাসার কথা বাদ দাও, মিশমি তিশমিকে তোমাকে মেনে নিতে পারবে? যদি কখনো আমার মেয়েরা আমাকে চলে যেতে বলে, ওদের মায়ের অভাব পূরণ করতে না পারি, তাহলে সত্যিই চলে যাব, কিন্তু আপনি চলে যেতে বললে যাব না। তোমার কথাটা আমি বিশ্বাস করতে পারিনি, কারণ তুমি তোমার ভালোবাসার মানুষকে ছেড়ে দিয়েছ, তার প্রতি তোমার কোনো অধিকার খাটাতে পারোনি। আর সেই তুমি পারবে আমার দেওয়া কষ্ট সহ্য করতে? আপনার প্রতি অধিকার খাটাবো, দেবেন নাকি? না না, আমার প্রতি কোনো অধিকার খাটাবে? বারে, আপনি তো আমার স্বামী, আপনার প্রতি তো আমার সবচেয়ে বেশি অধিকার। সে যাই হোক, এখন ঘুমোতে যাও। জানেন, আপন মানুষ কষ্ট দিয়ে কথা বললে কলিজায় গিয়ে ব্যথা লাগে। আবিরের সাথে কথা না বাড়িয়ে মায়ের রুমে গেলাম। তুমি এসে ভালো করেছো, দেখো ওরা আমার কাছে ঘুমোচ্ছে না, ওদের নিয়ে আমি আপনার সাথে ঘুমাবো। কেন মা, আবিরের সাথে কি তোমার রাগারাগি হয়েছে? না মা, উনি কিছু বলেনি, এমনি আপনার সাথে ঘুমাবো। তবুও তুমি তোমার রুমে গিয়ে ঘুমাও। আপনার মেয়ে যদি বায়না করতো আপনার সাথে ঘুমানোর জন্য, তাহলে কি ফিরিয়ে দিতেন? মাকে একটু ইমোশনাল ব্ল্যাকমেল করলাম, কারণ আবিরকে এখন থেকে আমি প্রতি পদে পদে বোঝাবো, জোর করে সবসময় অধিকার খাটানো যায় না। আচ্ছা, তোমরা আমার সাথে ঘুমাও, আমি আর কিছু বলবো না। ওদিকে আবির রুমে এসে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছে। ইভা বাচ্চাদের নিয়ে এখনো আসছে না কেন? কোনো উপায় না পেয়ে বসার অন্য রুমগুলো দেখে সেখানে আবার ইভা ঘুমায়নি তো?
মায়ের রুমের দরজা একটু খুলে রাখা আর কথা শোনা যাচ্ছে। তাহলে ইভা মায়ের রুমে আছে। মা, তুমি কি ঘুমিয়েছ? না, ভেতরে আয়। ওরা কি তোমার কাছে ঘুমাবে? হ্যাঁ, অনেক রাত হয়েছে, তুইও রুমে গিয়ে ঘুমা। আবির রুমে চলে গেল। আমি কিন্তু ঘুমাইনি। আজকে রাতে যে আবিরের ঠিক মতো ঘুম হবে না সেটা খুব ভালো করে জানি। তাও মায়ের রুমে ঘুমাবো। সকাল সকাল উঠে ব্যাগ গুছিয়েছি, বাচ্চাদের খাইয়ে দাইয়ে রেডি করে মায়ের কাছে রেখে এসে নিজে রেডি হওয়ার জন্য রুমে গিয়ে দেখি আবির রুমে নেই, হয়তো ওয়াশরুমে গিয়েছে। ড্রেসিং টেবিলের উপর হিজাবের পিন রেখেছিলাম, সেটা এখন আবার খুঁজে পাচ্ছি না। হিজাব পরা হলো না, তাই ওড়না ভালো করে মাথায় পেঁচিয়েছি। এরকম ওড়না পেঁচিয়ে রেখেছো কেন? হিজাব পরো। পরবো না। কেন পরবে? হিজাব বাঁধার জন্য যেসব পিন লাগে সেগুলো খুঁজে পাচ্ছি না। ওগুলো তো আমি ফেলে দিয়েছি। এমনভাবে আমার হাতে ঢুকে গিয়েছিল যে রক্ত বের হয়েছে। হবেই তো। পারেন তো শুধু সিংহের মতো গর্জন করতে, আর কিছু পারেন কি? কি? আমি সিংহ? তাহলে তোমাকে এক্ষুনি ছিঁড়ে খাই। আমি কি সেটা বলেছি? তোমার উপর এমনিতে মাথা গরম আছে, এখন নতুন করে মাথা গরম করো না। কেন, আমি কি করেছি? রাতে মায়ের রুমে ঘুমানোর কি দরকার ছিল? জানো না আমার মেয়েদের ছাড়া আমার ঘুম হয় না? অধিকার খাটিয়ে মেয়ে বউকে নিয়ে আসতেন। আমাদের রওনা দিতে দেরি হয়ে যাচ্ছে, কিন্তু জানি তো উচিত কথা বললে কথার উত্তর থাকে না। বাচ্চারা, মা, আবির, আমি, বাবা বাড়িতে গেলাম। এতদিন পরে নিজের চিরচেনা বাড়িতে এসে এত বেশি ভালো লাগছে যা বলে বোঝাতে পারবো না। আবির সবার সাথে মানিয়ে নিয়েছে, কেউ বলতেই পারবে না তার সাথে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক নেই। তবুও আমি খুশি আমার বাচ্চাদের জন্য। আমরা এসেছি শুনে ফুপি এসেছে, তাও খুব খুশির খবর নিয়ে তানিয়ার বিয়ে। সারাদিন সবার সাথে ছিলাম, তাই আবিরের সাথে কথা হয়নি। সন্ধ্যায় নিজের রুমে এসে দেখি আবির শুয়ে শুয়ে ফোনে গেম খেলছে। আমাকে দেখা মাত্র বলল, তোমার ফুফাতো বোনের বিয়ে বলে কথা, তোমার শপিং করতে হবে না? হ্যাঁ, কিন্তু আপনার টাকায় না। তোমার খুব বেশি জেদ, বলে আমাকে বিছানার উপর ফেলে দিল। আমার কাছে আগাবেন না। আপনি আমার স্বামী হলেও আপনার অধিকার নেই আমার প্রতি জোর খাটানোর, কারণ আপনি নিজে আমাকে স্ত্রীর অধিকার দেননি। তোমাকে কি আমি বারণ করেছি যে আমার প্রতি অধিকার খাটাতে পারবে না? আবিরের কথাটা শুনে রুমের দরজা বন্ধ করে দিয়ে আবিরের শার্টের কলার ধরে দেওয়ালের সাথে মিশিয়ে বললাম, বাসর রাতের আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো ভুলে যায়নি। তবুও এখন যখন বলেছেন অধিকার খাটাতে, তাহলে হয়ে যাক। মানে কি? আমাকে ছাড়ো। কেন ছাড়বো? আপনি তো বললেন অধিকার খাটাতে, তাই তো আমার অধিকার আমি বুঝে নিচ্ছি। না না, আমি তো এমন বলেছি, দেখতে চেয়েছি তোমার সাহস আছে কিনা, তাই বুঝি। আমার হাত দিয়ে আবিরের চোখে চেপে ধরে তার পায়ের উপর আমার পা রেখে গালের সাথে গাল লাগিয়ে বললাম, স্বামী স্ত্রীর মধুর সম্পর্কে কোনো বাধা আর থাকবে না। ইভা, তুমি এসব কি করছো? মাথা ঠিক আছে? আবির চোখ বন্ধ করতেই মনে পড়ে গেল ঐশীর কথা। না গো, আপনার প্রেমে ডুবে যাচ্ছি। আবির আমাকে এক ধাক্কা মেরে সরিয়ে দিল। আমি ছিটকে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে পড়ি। নিজেকে কোনোভাবে সামলে সোজা হয়ে দাঁড়াই। বাপের বাড়ি এসেছো বলে কি যা ইচ্ছে হয় তাই করবে নাকি? নিজেকে কি মনে করো? তুমি আমার উপর ঢলে পড়লে আমি কন্ট্রোল করতে পারবো না, সেই সুযোগে আমার প্রতি স্বামীর অধিকার খাটাবে? ব্যাস থামুন। আপনার কি মনে করেছেন আপনি? আপনার প্রতি প্রেমে হাবুডুবু খাচ্ছি নাকি? আপনাকে ভালোবাসা আমার পক্ষে কখনো সম্ভব না। শুধুমাত্র আপনি এতক্ষণ ধরে বলছিলেন যে অধিকার খাটাতে, তাই এসব করেছি। কিন্তু দেখলেন যে অধিকার দেয় না তার প্রতি অধিকার খাটাতে গেলে উল্টে আঘাত পেতে হয়। তাই আপনাকে আমিও বলে রাখি, আমার প্রতি কোনো অধিকার খাটাবেন না। দরজায় একটা লাথি মেরে আবির বাইরে চলে গেল। আমিও নিজেকে স্বাভাবিক করে সবার সাথে সঙ্গ দিলাম, যদিও আবির ছিল না। সারাদিন মা তিসমি মিশমি আর তার কাছে রেখে রাতে ওদের ছাড়া আমার ঘুম আসবে না। তাই মায়ের রুমে গিয়ে দেখি দুজনে কাঁদছে। আমি সাথে ওদের কোলে নিয়ে দেখি গা হালকা গরম জ্বর আসছে। মা, ওদের গা গরম জ্বর আছে তো? হ্যাঁ, তাই তো দেখলাম। তোমাকে বলবো করে, কিন্তু তুমি সবার সাথে ছিলে তাই বলা হয়নি। আপনি এটা একদম ঠিক করেননি। আমার মেয়েরা আমার কাছে সবার আগে। তোমার যে পরিস্থিতিতে বিয়ে হয়েছে সেখানে তুমি বাচ্চাদের নিয়ে এত ভাববে? আমি ওদের মা, এটাই বড় সত্যি, আর কিছু না। আমার ভুল হয়ে গেছে। তুমি ওদের নিয়ে বসো, আমি গিয়ে আবিরকে বলি ওষুধ নিয়ে আসতে। ফার্মেসি বন্ধ, ওষুধ আনতে পারেনি। বিছানায় শুয়ে দিলে কান্না করে, তাই আমি মিশমিকে কোলে রেখেছি আর মা তিশমিকে কোলে রেখেছে। মা সারাদিন অনেক কষ্ট করেছে দেখে আবির মাকে ঘুমোতে পাঠালো।
দুইজনে চুপ করে বসে আছি। অনেকক্ষণ পরে নীরবতা ভেঙে আবির বলল, একটা কথা বলবো? বলুন। আসলে সন্ধ্যার সময়ের ঘটনা, ওসব নিয়ে কিছু শুনতে চাই না। রাগ করেছ তাই না? রাগ করব কেন? আপনার সাথে কি আমার রাগ অভিমানের সম্পর্ক নাকি? সরি বলার দরকার নেই। তুমি তো জানো প্রথম ভালোবাসা ভুলে যাওয়া সম্ভব না। আবার যদি সে অকালে চলে যায় তাহলে কতটা কষ্ট পেতে হয়। বুঝেছি। তানিয়ার বিয়েতে আমাদের যাওয়া দরকার নেই। 2 দিন থেকে বাসায় চলে যাবে। কেন যাবে না? তুমি না গেলে তানিয়ার খারাপ লাগবে তো। আমার মেয়েদের থেকে কারোর বিয়েতে যাওয়া বেশি গুরুত্বপূর্ণ না। আমার উপর রাগ করে এরকম সিদ্ধান্ত নিয়েছ? মোটেও না। আমার মেয়েদের ভালোর জন্য আমি সবকিছু করতে পারি। কেউ পাশে থাক বা না থাক, আমার মেয়েরা আমার পাশে সবসময় থাকবে, এটা আমার বিশ্বাস। আচ্ছা। আবির আমার সাথে আর কোনো কথা বাড়ালো না। সারা রাত ঘুমোতে পারিনি। সকালে ঔষধ খাওয়ানোর পরে বাচ্চাদের জ্বর কমে যায়। 2 দিন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে এলাম। এই 2 দিন আবিরের সাথে প্রয়োজন ছাড়া তেমন কোনো কথা হয়নি। মায়ের থেকে শুনলাম আবিরের ভাই রিফাত আজকে বাসায় আসবে, সেজন্য অনেক রান্নাবান্না হয়েছে। পড়ালেখার সূত্রেই বিদেশে থাকতো। কলিং বেলের শব্দ শুনে মা গিয়ে দরজা খুলে দেখে রিফাত এসেছে, সাথে করে একটা মেয়েকে নিয়ে এসেছে। তোমাদের না জানিয়ে বিয়ে করেছি, আমাদেরকে মেনে নাও। তোর কি একটাবারও আমাদের জানানোর দরকার ছিল না বল? মেয়েটা পাশ থেকে বলে উঠল, রিফাত তুমি আমাকে বলো আমি কোন রুমে থাকবো? আমার অনেক মাথা ব্যথা করছে। কাউকে বলো আমার জন্য চা বানাতে। আবির রুমে আছে বাচ্চাদের কাছে, আমি শাশুড়ি মায়ের পাশে দাঁড়িয়ে আছি। মা রিফাতকে বলল, তোর বউয়ের সাহস তো কম না, আমার বাড়িতে আসতে না আসতেই চা বানাতে হুকুম করে। মেয়েটা উত্তর দিল, আপনি বোধহয় আমার শাশুড়ি মা, তাই না? তাহলে উনি তো আমার জন্য চা বানাতে পারে। আমাকে উদ্দেশ্য করে বলেছে। দেবরের বউ প্রথম দিন শ্বশুর বাড়িতে এসে আমাকে হুকুম করলো তার জন্য চা বানিয়ে তার রুমে দিয়ে আসতে। আমি কিছু বলতে পারিনি, কারণ আমার স্বামীর প্রতি আমার কোনো অধিকার নেই। সেখানে তাদের বাড়ির কারোর সাথে জোর গলায় কথা বলা আমার জন্য মানায় না। শাশুড়ি মা রেগে গেছে। রিফাত কাউকে কিছু না জানিয়ে বিয়ে করেছে, আর আবিরও ভেবেছিল ছোট ভাইয়ের বিয়ে ধুমধাম করে দেবে। সেটা হয়নি বলে খারাপ লাগছে। আবার রিফাতের বউয়ের প্রথম দিনের আচার আচরণ শুনে রেগে আছে। আমার নেই কোনো রাগ, নেই কোনো অধিকার। তাই চা বানিয়ে নিয়ে রিফাতের রুমের দরজায় নক করতেই ওর বউ চায়ের কাপ হাতে নিয়ে দরজা লাগিয়ে দিল। বাচ্চাদের জন্য দুধ গরম করে রুমে নিয়ে গেলাম। আবির ঘুমাচ্ছে, সাথে বাচ্চারাও ঘুমাচ্ছে। দুপুরে এখনো পর্যন্ত কারো খাওয়া হয়নি, তাই আবিরকে ডাক দিলাম, এই যে শুনছেন, এখন উঠে খেয়ে নেন। আমি ঘুমোচ্ছি না, তাই শুনেছি। তাহলে উঠেন। মা কি খেয়েছে? মা রুমের দরজা বন্ধ করে আছে। রিফাত হঠাৎ করে বিয়ে করবে এটা মা মেনে নিতে পারেনি। কিন্তু এখন তো বিয়ে হয়ে গেছে, তাহলে মেনে না নেওয়ার কোনো কারণ নেই। ওরা সুখে থাকলে আর কি চাই। হ্যাঁ, মাকে একটু বোঝাতে হবে। আপনি গিয়ে মায়ের সাথে কথা বলুন। হ্যাঁ, যাচ্ছি। আবির মায়ের সাথে কথা বলতে গেল। আমিও আমার মেয়েদের খাইয়ে দিচ্ছি। আমার মেয়েরা এত লক্ষ্মী যে খাওয়ার সময় আমাকে জ্বালায় না, ঘুমন্ত অবস্থায় খেয়ে নেয়। আবির মাকে বুঝিয়ে শুনিয়ে খেতে নিয়ে এসেছে। রিফাত প্লেটে খাবার বেড়ে রুমে নিয়ে যাচ্ছে। দেখে মা বলল, তুই রুমে খাবার নিয়ে যাচ্ছিস কেন? আমাদের সাথে বসে খা, আর তোর বউকে ডেকে নিয়ে আয়। মা ও সবার সামনে বসে খেতে কমফোর্টেবল ফিল করবে না, তাই রুমে খাবার দিয়ে আসবো। তোর বউকে খাবার খেতে হবে আমাদের সাথে বসে, কথাটা থেকে বুঝিয়ে দিস। রিফাত আর কোনো কথা না বলে চলে গেল। আবির মাকে বলল, মা তুমি ওদের বিয়েটা মেনে নাও, এখন আর রাগ করে থেকো না। আমার রাগ হচ্ছে ওর বউয়ের চালচলন কথাবার্তা দেখে। আজ এসে ইভাকে চা বানানোর জন্য বলে, তাহলে ভাবতে পারিস মেয়েটা কেমন। থাক না মা, সবাই এক হয় না। আমি ভালোই ভালো, খারাপের সঙ্গে খারাপ। তাতে যদি এ বাড়ি ছেড়ে চলে যাই তাহলে চলে যাক রিফাতের বউ। একটা টি শার্ট আর প্যান্ট পরে এসেছে। মা চেয়ারে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, এই মেয়ে, তুমি এসব কি পরেছ? শাশুড়ি ভাসুরের সামনে এসব পরে কেউ আসে? এক্সকিউজ মি, আমার নাম রিনি। এই মেয়ে এটা আবার কোন ধরনের কথা? আর শোনেন, আমি বিদেশে থেকেছি, তাদের কালচারের সাথে আমি অভ্যস্ত। আমার বাড়িতে এসব চলবে না, ভদ্র ভালোভাবে থাকতে হবে। এই আমার বড় বউকে দেখেছো তার মতো করে। আমি কেন ওনার মতো হব? উনি একজন বিবাহিত পুরুষকে বিয়ে করেছে, আমি তো তা করিনি। কারো সঙ্গে আমার তুলনা করবেন না। আর হ্যাঁ, রিফাত
তোমাকে বলছি, আমার খাবার আমার রুমে গিয়ে দিয়ে আসো। রিনি রুমে চলে গেল, ওর পেছন পেছন রিফাতও গেল। মা খাওয়া ছেড়ে উঠে নিজের রুমে গেল। আজ কারো খাওয়া হবে না বুঝে গেছি, তাই 1 কাপ চা বানিয়ে নিয়ে বারান্দায় গিয়ে বসি। আমার মন মেজাজ খারাপ থাকলে চা খেলে একটু শান্তি লাগে। চায়ের কাপে চুমুক দিতেই আবির এসে বলল, ভর দুপুরে চা না খেয়ে ভাত খেলে তো পারো। না, খিদে নেই। তুমি এত সাদাসিধে কি শুধু বিবাহিত পুরুষকে বিয়ে করেছো তাই নাকি, না আগে থেকে না এমন ছিলে? কোথাও কি লেখা আছে বিবাহিত পুরুষকে বিয়ে করলে সাদাসিধে থাকতে হবে? না, কিন্তু কি? আপনি তো মহা ঝামেলার মানুষ। এখনো কি আপনাকে বলেছি আমি সাদাসিধে থাকতে পছন্দ করি? আপনাকে বিয়ে করেছি বলে এমন সাধারণ থাকি। শুনে রাখেন, আমি কাউকে দেখানোর জন্য সাজি না। মন চাইলে সাজবো, নয়তো না। কেউ আমাকে ভালোবাসলে আমার সাদামাটা রং দেখে ভালোবাসবে, উজ্জ্বল রং দেখে না। সবাইকে আমার মতো ভাববেন না। আমি এমন কেউ না যে আমার সঙ্গে কাউকে তুলনা করে ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট করবেন বা মা ছেলের সম্পর্ক নষ্ট হবে। আমাকে নিয়ে যে যা খুশি বলুক, আমি কিছু মনে করি না। তুমি এত রেগে যাচ্ছ কেন? তোমাকে খারাপ কিছু বলিনি তো। আমার রাগ করার কি যথেষ্ট কারণ আছে না বলুন? শান্ত হয়ে বলো, কি হয়েছে? কিছু হয়নি, আমাকে একা থাকতে দিন। একটু হলেও বুঝেছি রিনির কথায় খারাপ লেগেছে। না, তাহলে আমি প্রতিবাদ করিনি তাই? না, মিথ্যে বলবে না। জানি এর জন্যই তোমার খারাপ লেগেছে। আমার ভালো লাগুক বা খারাপ লাগুক তাতে আপনার কি? আমি কি আপনার আপনজন নাকি? আবির আমার হাতটা ধরে রুমে নিয়ে বলল, আমার 2 মেয়ের মা তুমি। তোমাকে নিয়ে আমার সামনের দিনগুলোতে চলতে হবে। আমার সব বিপদে তুমি পাশে থাকবে। তুমি আমার অর্ধাঙ্গিনী। আবিরের কথাগুলো শুনে নিজের অজান্তে ওনাকে জড়িয়ে ধরি। মিশমি তিশমি, দেখে যাও তোমার মা কত হিংসুটে। তোমাদের বুকে আগলে ধরি বলে তোমার মাও ভাগ বসিয়েছে। আবিরের কথা শুনে খুব লজ্জা পেয়ে তাকে ছেড়ে দিলাম। সন্ধ্যায় রান্নাঘরে নুডলস রান্না করি, তখন রিনি এসে বলে, আমার জন্য ব্ল্যাক কফি বানিয়ে দাও। নুডলস রান্না শেষ করা হলে তোমার জন্য ব্ল্যাক কফি বানাবো। নুডলস পরে রান্না করো, আগে আমার কাজ করো। তুমি যেমন বাড়ির বউ, তেমন আমিও এই বাড়ির বউ। আমি তোমার চাকরানি না যে যখন তখন এসে আমাকে হুকুম করবে। শাশুড়ি মা এসে বলল, সামান্য কফি তো চেয়েছে, তাতে এত আপত্তি করার কি আছে? মায়ের কথাটা শুনে কেমন যেন লাগলো, কারণ মা অন্যায় কিছু মেনে নেয় না। মা আবার বলল, ছোট বউ, তুমি নুডলস রান্না করো। 20-30 বছর বয়সে এই বাড়িতে বউ হয়ে এসেছি। বিয়ের 1 বছরের মাথায় আবিরের জন্ম হয়, তার 5 বছর পরে রিফাতের জন্ম হয়। বিয়ের 10 বছর পর্যন্ত আমার শাশুড়ি মাকে পাই। সেই 10 বছরে শাশুড়ি মাকে একদিনের জন্য বুঝিনি সে আমার শাশুড়ি মা। নিজের মায়ের জায়গায় রেখেছি। সেও আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতো। কাজে ভুল হলে হেসে বলতো, পরের বার ঠিক হবে। আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। আর তুমি বউ হয়ে প্রথম দিন এসে আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করেছ। হ্যাঁ, মেনে নিলাম তুমি বিদেশে থেকেছো, তাই বলে কি ভদ্রতা বলতে কিছু থাকবে না? শাশুড়ি মায়ের কথা শুনে খুব ভালো লাগলো। সে যেমন ভাগ্য করে শাশুড়ি পেয়েছে, তেমন আমার ভাগ্য খুব ভালো, তার মতো আমিও মার পেয়েছি। রিনি মায়ের কথা শুনে বলল, মা, আপনাদের পুরনো দিনের কথা বলে এখন কি লাভ? আজকাল এরকম হয় না। আমি আর রিফাত ঠিক করেছি আমাদের সব কাজ শেষ করে বিদেশে চলে যাব। আর কখনো দেশে আসার প্রশ্ন আসে না। আচ্ছা বেশ, তবে আর কতদিন দেশে আছো? রিফাত অনেকগুলো খাবারের প্যাকেট ডাইনিং টেবিলের উপর রাখতে রাখতে বলে, মা, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি বেড়ে দাও। দাঁড়া, এত কিসের তাড়াহুড়ো? ইভা, তুমি যাও তো, আবিরকে ডেকে নিয়ে আসো। হ্যাঁ মা, যাচ্ছি। মায়ের কথা মতো আমি আবিরকে ডাকতে রুমে এসে দেখি 2 মেয়েকে বুকের উপর রেখে ঘুমাচ্ছে। আমি মিশমিকে কোলে নিতে আবির চোখ মেলে তাকিয়ে বলল, কি হলো এটা? আমার মেয়ের ঘুম ভেঙে গেল যে। সন্ধ্যাবেলা এখন কিসের ঘুম? হ্যাঁ, এখন উঠুন তো। সপ্তাহে 1 দিন আমার মেয়েদের সাথে সময় কাটাতে পারি, তুমি কি সেটাও হতে দেবে না? পরিবারের সবার সাথে সময় দিতে হয়। একবার চলুন তো, মা ডেকেছে। কেন, কি হয়েছে? আমি কি করে জানবো? হ্যাঁ, তাও তো ঠিক। আবির তিশমিকে কোলে নিল আর আমি মিশমিকে কোলে নিয়ে ডাইনিং রুমে গেলাম। মিশমিকে মায়ের কোলে দিয়ে সবার জন্য নুডলস আর রিনির জন্য কফি টেবিলের উপর রেখেছি। রিনি কফি হাতে নিয়ে রুমের দিকে চলে যাচ্ছে দেখে মা বলল, আমার কথা শুনে তারপর যেখানে খুশি যেও। রিনি দাঁড়িয়ে থাকলো। রিফাত বলল, ভাইয়া তো এসেছে, এখন বলো তোমার কি কথা আছে। হ্যাঁ বলছি, তোরা দেশে কতদিন থাকবি সেই অনুযায়ী কাগজপত্র তৈরি করতে হবে।
ওরা কতদিন থাকবে সেটা জেনে কি কাগজপত্র তৈরি করবে? দেখো মা, আমাদের ভাইয়ের মধ্যে কোনো ভাগ হোক সেটা চাই না। তুই চুপ কর, আমার সিদ্ধান্ত জানানোর জন্য তোকে ডেকেছি, তোর মতামত জানার জন্য না। মা তো ভালো কথা বলেছে, আমাদের ভাগে যতটা সম্পত্তি পাবো সেগুলো বিক্রি করে বিদেশে যেতে পারলে খুব ভালো হবে। রিনি বলল, আমি একবারও বলিনি যে আমি সব সম্পত্তি ভাগ করে দিব, তাহলে সম্পত্তি নিয়ে এত কথা হচ্ছে কেন? সম্পত্তি ভাগ করবে না কেন? আমরা দেশে যতদিন আছি ততদিনের মধ্যে তাড়াতাড়ি আমার ভাগ বুঝে নিতে চাই। রিফাত বলল, আচ্ছা ঠিক আছে, তোর ভাগ তোকে বুঝিয়ে দেবো, কিন্তু হ্যাঁ, আমার বাবার দেওয়া যে বাড়ি আর জমি আছে সেটা পাবে যে বৌমা আমাকে মায়ের মতো ভালোবাসবে। এ বাড়ির যোগ্য বউ হবে তাকে দেব। মা, এটা আবার কেমন কথা বললে? যার যার ভাগ তাকে দিয়ে দিলে তো হয়। আপনার বাড়ির যোগ্য বউ তো ইভা আপু, কারণ উনি তো সব কাজ করতে পারে, আপনার মনের মতো কাজ। এখন সুবিধে হলো যাতে সম্পত্তি পেয়ে যায়। দেখেছো মা, সম্পত্তির ভাগ করতে গিয়ে ইভাকে অপমান করার সুযোগ বেশি পেয়েছে, আবির বলল। আহ বাপু, তোরা চুপ কর, নিজেদের মধ্যে ঝামেলা করিস না। আমি যা বলেছি সে কথা নড়চড় হবে না। রিনি আর রিফাত কোনো কথা না বলে রুমে চলে গেল। মা মিশমি তিশমিকে নিয়ে তার রুমে চলে গেল। আমি আর আবির চেয়ারে বসে আছি। সংসারে কয়েকদিন এসে পুরো সংসারের দায়িত্ব নেওয়া বা সম্পত্তির ভাগ হওয়া এসব চাইছি না। আবার মায়ের কাছে এক ছেলের বউ ভালো হয়ে থাকবে, আরেক ছেলের বউ খারাপ হয়ে থাকবে, এটা একদম ভালো লাগছে না। আমাদের পরিবারের সাথে কিছুদিন রিনি থাকলে ও সবার সাথে মানিয়ে নিতে পারবে। ওকে কিছুদিন সময় দিতে হবে। এত কি ভাবছ? আবিরের কথা শুনে হুঁশ হলো। ভাবনার জগৎকে হারিয়ে গিয়েছিলাম। কই না তো, কিছু না। কতদিন হলো ছাদে গিয়ে চাঁদের আলো উপভোগ করি না। তুমি যাবে আমার সাথে? যাব। ছাদে ফুরফুরে বাতাস, চাঁদের আলো, খুব ভালো লাগছে। বহুদিন পরে সুন্দর একটা প্রকৃতির মাঝে আছি। সারাদিনে সংসারের কাজে ভুলে যাই আমার আলাদা করে ভালো লাগার কথা। এই যে আপনাকে বলছি, শুনেছেন? বলুন। একটা অনুরোধ করব, রাখবে? উফ, এত হেয়ালি না করে সোজাভাবে বলুন তো কি বলবেন। কালকে তুমি আমার সাথে শপিংয়ে যাবে। আমি চাই না আমার জন্য তোমাকে আরো 5টা মানুষ অপমান করার সুযোগ পাক। জানি বিয়ের প্রথম দিন থেকে তোমার সাথে অন্যায় করে আসছি। আমাদের বিয়েটা যে পরিস্থিতিতে হোক না, সেটাকে সম্মান দিতে হবে। আসলে ঐশীকে এতটা ভালোবাসি যে কখনো ওর জায়গা কাউকে দিতে পারবো না, তাই তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আবিরের পাশে দাঁড়িয়েছিলাম। ওর কথাগুলো শুনে নিজের অজান্তে ওর বুকে মাথা রাখি। আবির আমার মাথায় হাত রেখে বলে, নতুন করে সংসার শুরু করতে চাই। তুমি চাও তো আমার সাথে থাকতে? খুব চাই। আরে আরে, কেউ দেখে ফেলবে তো। যে আমাকে কোলে তুলেছেন, আমাকে নিচে নামিয়ে দেন। বউয়ের সাথে কি একটুও প্রেম করব না? কেউ দেখার ভয়ে? না, অত প্রেম করতে হবে না। প্রেম না করলে সংসার করার মজা থাকে না। আজকে হঠাৎ রোমান্টিক মুড? এতদিনের সব কষ্ট ভুলিয়ে দিতে চাই। সত্যি কি তুমি পারবে আমাকে ভালোবাসতে, স্ত্রীর মর্যাদা দিতে? পারবো, কিন্তু তুমি কি বললে? আবার বলো। কি বলেছি? ওই যে আমাকে তুমি করে বললে, সেটা আবার বলো। না, আপনি করে বললেই ভালো লাগে। তাহলে আমারও ইচ্ছে করছে তোমাকে ধপাস করে নিচে ফেলে দিতে, ভালো লাগার জন্য। নিচে ফেলে দিলে আমার কোমরের হাড্ডি একটাও থাকবে না। তখন কি হবে? কি আর হবে, তোমার সেবা করব। আর যখন আপনি করে বলবে তখন আবার কোলে তুলে ফেলে দেব। খুব বাজে আপনি, খুব বেশি বাজে। আবার করে বলছো, এখন তুমি থাকো কোমর ভেঙে। না না না, আমাকে ফেলে দেবেন না, তুমি করে বলবো। তাহলে বলো। শোনো, একটা কথা আছে। বলো। তোমার 1000টা কথা শুনতে রাজি আছি। আগে আমাকে কোল থেকে নিচে নামাও তো, তারপর বলছি। আবির আমাকে কোল থেকে নামিয়ে দিল। তারপর আমি বললাম, রিফাত বিয়ে করেছে সেটা আমাদের আত্মীয় স্বজন কেউ জানে না, আর রিনির পরিবারের সাথে পরিচয় নেই। তাই আমরা যদি ঘরোয়াভাবে আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে ওদের বিয়ের কথা জানিয়ে দিই এবং ওর পরিবারের সাথে পরিচিত হব, তাহলে ভালো হয়। তুমি কি বলো? খুব ভালো হবে, কিন্তু মা যদি রাজি না হয়, কারণ মা ওদের উপর রেগে আছে। মাকে রাজি করানোর দায়িত্ব আমার। তুমি শুধু আয়োজন করো। আচ্ছা বেশ, কালকে শপিংয়ে যাব, আর আত্মীয় স্বজন কয়েকজনকে দাওয়াত দিতে হবে। তুমি সত্যি আমাদের পরিবারের জন্য অনেক বড় পাওয়া। তোমারই তো আমার সব। দেখেছো, আমার মেয়েদের বাসায় রেখে এখানে বসে প্রেম আলাপ শুরু করেছে। যত দোষ এখন আমার হলো। নিচে চলো। আবিরের সাথে ছাদে বসে গল্প করতে করতে খেয়াল ছিল না রাত 11টা বাজে। মা মিশমি তিশমিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে।
আমি মায়ের রুম থেকে বাচ্চাদের নিয়ে নিজের রুমেই শুয়ে দিয়ে ডাইনিং টেবিলে এসে অবাক করার বিষয় দেখলাম, রিনি এক গ্লাস পানি ঢেলে খাওয়ার মেয়ে না, সে কিনা সব খাবার গরম করে টেবিলের উপর রেখে সবার জন্য প্লেটে খাবার বেড়ে রাখছে। হঠাৎ করে কাজ করছে দেখে কেমন যেন একটা ঘাপলা লাগলো। সবাই একসাথে খেতে বসছি। তখন আমি মাকে বললাম, মা, আমি আর আবির চাই রিনি রিফাতের বিয়েটা ঘরোয়াভাবে আয়োজন করে আত্মীয় স্বজনদের জানাতে। কোনো দরকার নেই, ওরা নিজেরা বিয়ে করে নিয়েছে, তখন তো কারোর কথা মনে রাখেনি। মা, ওরা ভুল করে ফেলেছে, তাছাড়া রিনিকে আমাদের পরিবারের সাথে মানিয়ে নিতে হবে তো। মা, আমি ভুল করে ফেলেছি তোমাদের না জানিয়ে বিয়ে করে, আমাদের মাফ করে দাও, রিফাত বলল। আপনি বলেছেন বাড়ির যোগ্য বউ হয়ে দেখাতে, তাই আমাকে একটু সুযোগ দেন মা। আচ্ছা ঠিক আছে, তোমাদের সবার কথা মেনে নিলাম। রিনি খাওয়া ছেড়ে এক দৌড়ে আমাকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ এ লট ইভা আপু, তোমার জন্য এত হ্যাপি লাগছে। আমাকে ধন্যবাদ দিতে হবে না, মা রাজি হয়েছে বলে অনুষ্ঠান হবে, তারপরেও সব ক্রেডিট তোমার। এই যে মেয়ে, আমার জন্য কি একটু ধন্যবাদ রাখোনি? রিনি আমাকে ছেড়ে মায়ের মুখে এক লোকমা ভাত দিয়ে বলল, অনেক অনেক ধন্যবাদ মা। পাগলি মেয়ে, যাও নিজে খেতে বসো। খাওয়া দাওয়া শেষ, সব থালা বাসন রিনি ধুয়েছে, আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না। বিছানায় শুয়ে ভাবতে ভাবতে আছি, হঠাৎ করে রিনির আচরণ পরিবর্তন হলো কেন? বেশ কিছুক্ষণ পরে মনে হলো মায়ের কথা। মা বলেছে যে বউ তার সেবা যত্ন করবে, মনের মতো হবে, তাকে আলাদা করে সম্পত্তির ভাগ দেবে, তাই রিনি ঘরের কাজ করতে চাইছে। তবে আমার দেখে ভালো লাগছে যে রিনি কাজ করতে চাইছে, পরিবারের সাথে মানিয়ে নিতে চায়। সকালে ফজরের নামাজ পড়ার পরে আমার ঘুম আসছে, তাই সকালের নাস্তা রেডি করতে রান্নাঘরে কাজ করি। তখন শুনতে পাই রিনি ফোনে কারোর সাথে কথা বলে, বাসার ঠিকানা আর খাবার অর্ডার দিচ্ছে। আমি রান্নাঘর থেকে বেরিয়ে রিনির সামনে দাঁড়াতেও কেমন যেন চমকে উঠল। আপু, তুমি এত সকালে ঘুম থেকে উঠেছো যে? নামাজ পড়ার পরে ঘুম আসছিল না, তাই ভাবলাম নাস্তা রেডি করি। ও আচ্ছা, তুমি কি রেস্টুরেন্টে খাবার অর্ডার করেছো? না মানে আর কি আপু। শোনো রিনি, তুমি আমাদের পরিবারের লোকজনদের আপন মনে করো। তুমি যে কাজগুলো করবে সেগুলোকে ভালোবেসে করবে, কোনো হিংসা দ্বন্দ্ব রাখবে না, তাহলে দেখবে তুমি খুব সহজে সবকিছু করতে পারবে। রিনি আর কোনো কথা না বলে চলে গেল। ও বুঝতে পেরেছে যে আমি ওর কথাগুলো শুনেছি, তাই লজ্জা পেয়েছে। সকালের নাস্তা করে দুপুরের জন্য আমি আর রিনি দুজনে মিলে রান্না করেছি। দুপুরে খাওয়ার পর মায়ের সাথে গল্প করা। বিকেলে আবির অফিস থেকে বাসায় ফিরেছে। তারপর আমি, আবির, রিফাত, রিনি শপিং করতে গেলাম। একটা দোকানে খুব সুন্দর শাড়ি দেখে আমার চোখ আটকে গেল, তাই দোকানটিতে গিয়ে জিজ্ঞাসা করলাম, এই শাড়িটার প্রাইস কত? লোকটা আমার দিকে ঘুরে তাকাতেই আমার বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। সেই চেনা মুখ, প্রথম ভালোবাসার মানুষকে এইভাবে দেখতে কষ্ট হচ্ছে। নীল আগের মতো নেই, চেহারায় কষ্টের ছাপ। সারাদিন খাটাখাটি করলে তো চেহারা খারাপ হবেই। আমার দিকে তাকিয়ে নীল কোনো কথা বলছে না। আবির আমার কাছে এসে বলল, কি কোনো শাড়ি পছন্দ করেছ? চোখের পানি মুছে বললাম, না, অন্য দোকানে চলো। বিছানার ওপর একটা প্যাকেট রাখা আছে, কিন্তু আমার জন্য যে শাড়ি গহনা কেনা হয়েছে সেগুলো আলমারিতে রেখে দিয়েছি, তাহলে নতুন এই প্যাকেটটা কার? হয়তো রিনির হবে, ভুল করে আমার রুমে রেখে গিয়েছে। প্যাকেটটা হাতে নিয়ে পা বাড়াই রুম থেকে বের হবার জন্য, ঠিক তখনই মিসমি কেঁদে ওঠে। আমার মেয়েরা আজকে আমাকে কাছে পায়নি, তাই এখন আমাকে ছাড়তে চাইছে না, সেটা বুঝলাম। কোলে নিয়ে একটু দোলাতেই মেয়ে শান্ত হলো। আমার সোনামা কাঁদছে কেন? আজকে মা সময় দিতে পারেনি। সরি সোনা, তোমার খিদে পেয়েছে তো? মা এক্ষুনি খাবার এনে দিচ্ছে। আমার কথা শুনে মিশমি হাসছে। আমার আর মিশমির হাসাহাসি দেখে ছোট মেয়ে তিশমি কেঁদে উঠল। দুইজনের মধ্যে কারো ভাগে ভালোবাসা কম হতে পারবে না। বিছানায় বসে দুজনকে কোলে নিলাম, অমনি কান্না থেমে গেল। দুইজনের খিদে পেয়েছে, দুধ গরম করে নিয়ে আসতে হবে। ওদের রুমে একা রাখা যাবে না। আবির ওয়াশরুমে আছে, তাই মায়ের কাছে দিয়ে আসতে হবে। মায়ের কাছে বাচ্চাদের রেখে দুধ গরম করে ওদের খাইয়ে রুমে আসতেই আবির বলল, আজকাল আমাকে কি ভুলে যাও? সেই কখন থেকে অপেক্ষা করে আছি তোমার জন্য। বারে, ভুলে যাব কেন? আমার কাজ থাকে, সেগুলো সেরে তো আসবো। এত কি কাজ করো? হ্যাঁ, সংসারকে ভালোবাসলে কাজের অভাব থাকে না, বুঝলে? বুঝলাম, খুব সংসারী হয়েছ। হ্যাঁ, তুমি বাচ্চাদের ঘুম পাড়িয়ে দাও, আমি একটু রিনির সাথে কথা বলে আসি।
রাত হয়েছে, এখন আর কথা বলতে যেতে হবে না। যেতে হবে, ও হয়তো ভুলে আমাদের রুমে একটা ড্রেসের প্যাকেট রেখে গেছে, সেটা দেব। তুমি কি শিওর ওটা রিনির? না গো, ওটা তোমার জন্য আমি স্পেশালভাবে এনেছি। প্যাকেটটা খুলে দেখি দোকানের সেই শাড়িটা, যেটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু নীল ছিল, তাই পছন্দ ত্যাগ করে চলে এসেছিলাম। তবে আবির কিভাবে বুঝলো এই শাড়িটা আমার পছন্দ হয়েছিল? তুমি কি করে জানলে আমার এই শাড়িটা পছন্দ হয়েছিল? তোমাকে তো আমি বলিও নি। নীলকে দেখে আমি বুঝেছিলাম তোমার কোনো কিছু পছন্দ হয়েছে, কিন্তু তুমি পুরানো স্মৃতিতে ফিরে ওখান থেকে চলে এসেছো। তাই শপিং শেষে তোমাদের বলেছিলাম আমার একটা কাজ আছে, আর সেই কাজ হলো এটা। দোকানে গিয়ে নীলের সাথে কথা বললাম, তারপর জানতে পারি তুমি এই শাড়িটার প্রাইস জিজ্ঞাসা করেছিলে। তারপর বুঝতে বাকি ছিল না যে এটা তোমার পছন্দ। তুমি সত্যি খুব ভালো। জানি তোমার নতুন করে বলতে হবে না। ইস, কে বলেছে তুমি খুব পচা? আচ্ছা বেশ, আমি পচা আর তুমি তো ভালো। তাহলে এই শাড়িটা বাসায় মেহমান আসবে সেদিন পরবে। পরবো। দেখতে দেখতে 1 সপ্তাহ হলো। এই 1 সপ্তাহে রিনি অনেক পরিবর্তন হয়েছে। আগের মতো অহংকার নিয়ে থাকে না, সবার সাথে মিলে মিশে থাকে। বাড়ির সমস্ত কাজে আমাকে সাহায্য করে। লোভ দেখিয়ে মেয়েটাকে পরিবর্তন করে দিয়েছে। মায়ের বুদ্ধি আছে বটে। আমার খুব ভালো লাগে সারাদিন সবার সাথে হাসি খুশিতে মেতে থাকতে। জীবন একটা ভালো সিদ্ধান্ত নিয়েছিলাম আবিরকে বিয়ে করে, তাই এত ভালো পরিবার পেয়েছি। আজ বাসায় আত্মীয় স্বজনেরা এসেছে। আমি রিনিকে সাজিয়ে দিয়েছি আর রিনি আমাকে সাজিয়ে দিয়েছে। আমার পুচুকে সোনা মেয়েদের সুন্দর জামা পরিয়েছি, দেখতে একদম পরীর মতো লাগছে। সবার সাথে পরিচয় হতে শুনতে পেলাম একজন আরেকজনকে বলছে এই বাড়িতে কেচ্ছা কেলেঙ্কারের অভাব নেই। এক ছেলে বউ মরার সাথে সাথে আরেকজনকে বিয়ে, আবার আরেক ছেলে কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে। হ্যাঁ ঠিক বলেছেন, বড় বউ সম্পত্তির লোভে বিবাহিত ছেলেকে বিয়ে করেছে, নয়তো এমন সুন্দর মেয়ে বিয়ে করে নাকি? হয়তো তাই, আবার কে জানে কতদিন এই সংসার টেকে। আমি একটু তাদেরকে এগিয়ে গিয়ে বললাম, এই যে আন্টি, আপনাদের বলছি, আপনারা ঠিক বলেছেন, আমি সম্পত্তির লোভে বিয়েটা করেছি, নয়তো কেউ কি বিবাহিত ছেলেকে বিয়ে করে? আর হ্যাঁ, রিফাত যদি কাউকে না জানিয়ে বিয়ে করলে আপনাদের সমস্যা কি? আপনাদের জানানোর জন্যই তো আজকে এত আয়োজন করা হয়েছে। আর হ্যাঁ, আমার সম্পত্তি কি জানেন? আমার 2 মেয়ে, ওদের জন্য আমার এই পরিবারে আসা। আমি কথাগুলো একটু জোরে জোরে বলেছি, আশেপাশের অনেকেই শুনেছে। কেউ আমাকে দোষ দিতে পারেনি, কারণ আমি তাদের যোগ্য জবাব দিয়েছি। আবিরের সাথে বিয়ের পর থেকে আমার সাথে তেমন ছবি ছিল না, কিন্তু আজকে অনেক ছবি তুলেছি। আজকে আমি খুব খুশি, সারা জীবন এইভাবে থাকতে চাই। এই শুনছো? হ্যাঁ বলো, তোমাকে খুব সুন্দর লাগছে। তোমাকেও। মনে হচ্ছিল তুমি নতুন বর। হ্যাঁ, আমি তোমার বর, ভালোবাসি। আমিও। কি বললে? আবার বলো তো। ভালোবাসি বলে আবির আমাকে তার বুকে আগলে রাখলো। শুরু হলো আমাদের পথ চলা। রাগ, অভিমান, ঝগড়া নিয়ে চলছে আমাদের সংসার। অনেকটা সময় চলে গেল। আমাদের পরিবারে নতুন সদস্য এসেছে, রিনির ছেলে। তবে আরো একজন সদস্য আসবে, খবরটা এখনো কাউকে দিইনি। আজ আমাদের বিবাহ বার্ষিকী 7 বছর পূর্ণ হলো, আর আজই সুখবর জেনেছি। কিন্তু মনে এই তো কিছুদিন আগেও মিশমি তিশমিকে কোলে নিয়েছি, ওদের সাথে খেলেছি। এখন ওরা কত বড় হয়েছে, সারাক্ষণ আমার সাথে লেগে থাকে। মাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। নতুন একটা শাড়ি পরে হালকা সাজে তৈরি হয়ে আবিরের সামনে দাঁড়াতেই আমার শাড়ির আঁচলটা মাথার উপর দিয়ে বলল, এবার ঠিক আছে, বউ বউ লাগছে। একটা সুখবর আছে। বলো। মিশমি তিশমির সাথে খেলা করার জন্য একজন আসছে। সত্যি? হ্যাঁ গো সত্যি। আমি খুব খুব খুশি হয়েছি। ভালোবাসি পাখি। আমিও। তবুও তোমায় ভালোবেসেছি। অতীত ভুলে সবকিছু নতুন করে সম্ভব, কারণ জীবন কারোর জন্য থেমে থাকে না। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।